আসন্ন এসএসটি পরীক্ষাকে লক্ষ্য করে বায়োলজিক্যাল সায়েন্সের আমার বিশেষ ব্যাচে আজকে ফিজিওলজির একটা বিশেষ টপিক আলোচনা করব, যে টপিকটা অনেকের মতে বড্ড কঠিন। হ্যাঁ, এই টপিকটার বড্ড কঠিন না হলেও প্রচুর ইনফরমেশন রয়েছে। সেটা হচ্ছে মানবতন্ত্রে পদার্থ ও শক্তির সংরক্ষণ। টোটাল দুটো অংশে ভাগ করে ক্লাস নেব আজকে আর আগামীকাল শেষ করব। প্রথমে বলে রাখি, এই টপিকটা বোঝার থেকে এই টপিকটার ইনফরমেশন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ইনফরমেশন বলতে কি কি? দেখো, এই যে সংরক্ষণ বলছি, যে কনজারভেশনের কথা বলা হচ্ছে ম্যাটার অ্যান্ড এনার্জির ক্ষেত্রে, এটা আমাদের কোন তন্ত্র হেল্প করে? এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা কাজ, হ্যাঁ কি না? তাহলে এই এই ব্যাপারটা কি, যেখানে বৃহৎ ও জটিল খাদ্যকে ভেঙে শোষণযোগ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণায় যে পরিণত করা হচ্ছে, তাকে কি বলে? খাদ্য পরিপাক বলে। এবং এর মাধ্যমে প্রয়োজনীয় পদার্থ এবং শক্তিটাকে সংরক্ষণ করা হয়। ওকে, তো এর ক্ষেত্রে ভূমিকা কার কার রয়েছে? ভূমিকা যেটা প্রথমেই দেখো, বিভিন্ন অঙ্গের তো ভূমিকা আছেই। প্রথমেই যেটা আমাদের সিলেবাস অনুযায়ী যে ডিরেক্ট করতে আরম্ভ করি, তাহলে প্রথমেই যেটা জানার দরকার সেটা হচ্ছে পাচক রস। হেডিং করো ডাইজেস্টিভ জুস। নোট ডাউন করবে, প্রথমেই হেডিং করো ডাইজেস্টিভ জুস। এই কটা আছে, কটা বলতে কি কি, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি সিলেবাস অনুযায়ী আমাদের কি কি পড়া দরকার? যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ থেকে যে যে রস নিঃসৃত হয়, তার কম্পোজিশন, উপাদান, এবং সেটি কিভাবে কাজ করে। দেখ, যদি আমরা পরপর এই পাচক রসের কথা বলি, তাহলে প্রথমেই কোন পাচক রসের কথা বলবো বলো? অনেকেই জানো। লালারস। প্রথমে লালারস, একদমই তাই, লালারস একদম পারফেক্ট। লালাচ পরবর্তী কোন রসের কথা আলোচনা হবে যদি আমরা একদম ডাইজেস্টিভ সিস্টেম অনুযায়ী বলি? কোন রস? লালারস, স্যালিভা, দ্যাট ইজ কারেক্ট। তারপরে তারপরে বলতে পারি গ্যাস্ট্রিক জুস, বা যেটাকে পাকস্থলী রস বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ, পাকস্থলী। পাকস্থলী রস। পাকস্থলী রসের পর কি বলতে পারি? প্যানক্রিয়াটিক জুস, তান্ত্রিক রস। যেটাকে অগ্নাশয় রস বলি। তান্ত্রিক রস। তারপর আছে ইন্টেস্টিনাল জুস, যেটাকে তোমরা বললে আন্ত্রিক রস, অ্যাবসলিউটলি কারেক্ট। আন্ত্রিক রস আর হচ্ছে অগ্নাশয় রস, এই দুটোর মধ্যে রিয়াকশন কিন্তু আমাদের জন্য করতে হবে। আর লাস্ট হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ পিত্ত রস। এই পিত্ত রসের ওপর আলাদা কিন্তু একটা হেডিং করাই আছে, এটা ডিটেলসে পড়তে হবে। তাই আজকে আমি প্রথম এই 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 টপিকের প্রথম অংশে আমরা এই যে কটা রস নিয়ে আলোচনা কথা বললাম, এই রসের ডিটেলস ডিসকাস করব। পরের দিন অর্থাৎ কালকে, কালকে একদম যে কোন উৎসেচক কোন অংশে কিভাবে ক্রিয়া করে, যেটা একদম অংশভিত্তিক। যেমন অংশভিত্তিক বলতে কি? অংশভিত্তিক বলতে একদম পাকস্থলীতে কোন কোন বিক্রিয়া করছে, ক্ষুদ্রান্তে কোন কোন বিক্রিয়া করছে, অন্ত্রে ভিত্তিতে আবার তার ভাগ করতে হবে কি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো। আজকের ক্লাসটা বেশি ইনফরমেটিভ, ভালো করে নোট ডাউন করো। যাদের নোট ডাউন করা বা একটু রেডি করেছো, তাহলে জাস্ট আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে প্রথমে আমরা হেডিং করো প্রত্যেকে যে লালা, লালারস। দেখো, লালারস কথাটা যদি আলোচনা করতেই হয়, প্রথমেই আমাদের এই পরীক্ষা ওরিয়েন্টেড, আমরা আলোচনা করতে আরম্ভ করতে হলে ডেফলি অনেক কিছুই বলা যায়, কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড যদি দেখি, তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে বলতো? এই লালারস উপাদান। বলা যাবে এই লালারস উপাদান কি কিভাবে ভাগ করা যেতে পারে, কি কি উপাদান দ্বারা গঠিত। নোট ডাউন করে নাও, এই লালারস 3 ধরনের উপাদান দ্বারা গঠিত। কি কি? যে কোনো রস যখনই বলি না, রসের মধ্যে সব থেকে বেশি পার্সেন্ট কি থাকে, কি মনে হয়? জল। জল। এটা একদম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, জল। জল, তারপরে আমরা দেখবো সলিড সাবস্টেন্স, আর তারপরে দেখবো গ্যাসিয়াস সাবস্টেন্স। ওকে, এরকম ভাবে আমরা ভাগ করবো জল, কঠিন, আর হচ্ছে গ্যাস। দেখো, জলের ক্ষেত্রে যদি পার্সেন্ট আমরা ডিটারমাইন করতে চাই, তাহলে কত পার্সেন্ট? প্রায় 99.5%। তাহলে 0.5 বাকি থাকলো সলিড আর গ্যাস মিলিয়ে। তাহলে কত হয়? 0.5 হচ্ছে সলিড, 0.5% হচ্ছে গ্যাস। দেখো, গ্যাসের মধ্যে এটা কিন্তু কোশ্চেন দেয়, এই গ্যাসের মধ্যে কোন কোন গ্যাসীয় উপাদান থাকতে পারে বলে তোমাদের মনে হয়? কোন কোন গ্যাসীয় উপাদান থাকতে পারে বলে তোমাদের মনে হয়? বলা উচিত, অফকোর্স বলা উচিত, এটা নিয়ে কোনো ডাউট হওয়ার জায়গায় নেই। কে বলবে? লালারসে গ্যাসীয় উপাদান হিসাবে কি কি বর্তমান? বলো। আমাদের শ্বসন ক্রিয়া কি কোন কোন গ্যাসের আদান প্রদান ঘটে? অক্সিজেন, CO2, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে দেখো আমরা দেখো
আমাদের তো মুখগহ্বরটা তো আমরা যদি হাঁ করলে তো বায়ুমণ্ডলে বায়ুতে প্রবেশ করছে। আর বায়ুমণ্ডলে বায়ুতে সব থেকে বেশি পার্সেন্ট কি থাকে? নাইট্রোজেন বায়ুতে নাইট্রোজেন বেশি থাকে, 75%। এখানেও কিন্তু নাইট্রোজেন বর্তমান। ঠিক আছে, এটা যেন মনে থাকে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছ আমার ভয়েস? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। বর্ষা, তোমার আগের দিনও প্রবলেম হচ্ছিল, একটু লেফট করে রিজন করো না প্লিজ, কোনো একটা সমস্যা হতে পারে টেকনিক্যাল। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট, এই যে কঠিন পদার্থ বলে, স্যার বলছি যে ওই সলিডটা আর গ্যাসটা তাহলে 0.5% তো টোটাল হবে, তাহলে 0.25 করে হবে না? এক্স্যাক্টলি আমার ভুল 0.25। এই যে 0.25 বললাম না, এটা একটু স্টার দিয়ে রাখি গ্যাসের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কি যেন, কি ধরা হোক, মানে বলা উচিত কি যেন, এই দুটো মিলিয়ে 0.25, এদের মধ্যে মানে সরি ভুল বললাম, এই দুটো মিলিয়ে 0.5, এদের মধ্যে যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে এরকম কিন্তু বলা যায় না। গ্যাস কমই থাকে, তো গ্যাস কম কম হিসাবেই কনসিডার করা হয়। তবু আমরা এটাকে এইভাবে বলতে পারি, এইভাবে যে 0.25। কারণ যদি যদি কোনো ক্ষেত্রে পলিউটেন্ট এরিয়াতে কেউ বসবাস করে, মানে কোনো কলকারখানাতে, তাদের দেখা যায়, পরীক্ষা করে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অপদ্রব্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। অপদ্রব্য বলতে বিভিন্ন পলিউটেন্ট, বিভিন্ন ধূলিকণা এই লালারসে মিশে থাকে, যেটা অন্যান্য রোগ সৃষ্টির জন্য দায়ী। তো সেক্ষেত্রে এই পার্সেন্টটা পার্থক্য হয়। এবার দেখো, আমরা যেটা টপিকে যেটা আসি, এই যে সলিড যে বললাম না, এই সলিডের মধ্যে কি থাকে? দেখো, সলিডের মধ্যে যেটা আমরা আলোচনা করব, কিভাবে ভাগ করব, এই সলিডের মধ্যে জৈব একটা ভাগ আলোচনা করব। জৈব বলতে কি? অর্গানিক এলিমেন্ট। অর্গানিক এলিমেন্টের মধ্যে এটাই সব থেকে ইম্পর্টেন্ট, এই অর্গানিক এলিমেন্ট কি কি থাকতে পারে? এনি আইডিয়া? দেখো, অর্গানিক এলিমেন্ট থাকতে পারে দুটো। ফার্স্ট যেটা সব থেকে স্টার্ট দিয়ে রাখি, যেটা আমাদের আলোচ্য টপিক, সেটা হচ্ছে উৎসেচক। এই উৎসেচক দিয়ে কোশ্চেন আসবেই আসবে, উৎসেচক দিয়ে কোশ্চেন আসবেই আসবে। আর একটা হচ্ছে অন্যান্য। অন্যান্য বলতে কি হতে পারে? অন্যান্য বলে অবাক লাগতে পারে, বিশেষ কিছু অন্যান্য জৈব বস্তু বর্তমান, যার মধ্যে লিখে না, আমার লেখার জায়গা নেই। কি কি? ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, কোলেস্টেরল। অন্যান্য জৈব পদার্থের মধ্যে নোট ডাউন করবে ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড, কোলেস্টেরল। ওকে, এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, জৈব বস্তু হিসাবে লালারসে কি উৎসেচক বর্তমান? কি উৎসেচক বর্তমান? টায়ালিন স্যার টায়ালিন কার্বোহাইড্রেট যেগুলো পরিপাক করে সেই অ্যামাইলোলাইটিক আমি এনজাইম গুলো আমি থাকে। আমি আগে চারটে নাম লিখবো, চারটে নাম কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে নোট ডাউন করে যেটা বললে টায়ালিন। স্যার অন্যান্যর মধ্যে আরেকবার বলুন স্যার। হ্যাঁ, লিখে নাও, কোলেস্টেরল, ইউরিয়া। ইউরিয়া, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, লেখা হচ্ছে। চল, টায়ালিন, টায়ালিনের পর নোট ডাউন করো লাইসোজাইম। এইগুলো ইম্পর্টেন্ট, দেখো ওই জন্য বোল্ড করে লেখাচ্ছি। লাইসোজাইম, লাইসোজাইম ব্যতীত নোট ডাউন করবে কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ। স্মৃতি, এই টপিকটা রেডি করা আছে মোটামুটি, না একদমই রেডি করা নেই? না স্যার, একদম হয়নি এখানে। না স্যার, মানে একবার রিডিং পড়া আছে রিডিং স্যার। করে যদি খুব ভালো করে নোট ডাউন করো, এই টপিকটা সব থেকে বড় টপিক এর তোমার ফিজিওলজির মধ্যে। আর বড় শুধু নয়, প্রচুর ইনফরমেশন রয়েছে। দেখো, তাহলে চারটে আর বর্তমান টায়ালিন, লাইসোজাইম, কার্বনিক অ্যানাইড্রেজ, আর একটা হচ্ছে নোট ডাউন করো ফসফাটেজ। ফসফাটেজ, এই আমার নোটটা নোট ডাউন করে নিলে কোনো বই সেই অর্থে আর প্রয়োজন হবে না। এরপরে চলে এসো অজৈব। তাহলে একটা বললাম জৈব, তাহলে আর একটা কি হওয়া উচিত? 2 নম্বর। এটা 1 নম্বর যদি জৈব বলি সলিডের মধ্যে, আর একটা হচ্ছে অজৈব। তাহলে অজৈব উপাদানের মধ্যে কি আছে লিখে রাখো, কয়েকটা নাম আমি উল্লেখ করে দিচ্ছি। NaCl, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড। KCl, দ্যাট ইজ পটাশিয়াম ক্লোরাইড। CaCO3, নাম কে বলবে? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। Na3PO4, নাম কে বলবে? সোডিয়াম ফসফেট। ফসফেট। সোডিয়াম ফসফেট। NaHCO3, নাম কে বলবে? সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট। কার্বনেট। ব্যাস, এইগুলো হচ্ছে অজৈব পদার্থ উপস্থিতি রয়েছে। আচ্ছা, হচ্ছে এরপরে যেটা আমাদের জানার প্রয়োজন, এই যে উৎসেচকের কাজ কি? এনজাইম বা উৎসেচকের কাজ কি? কে বলবে? উৎসেচকের কাজ উৎসেচক তো জৈব অনুঘটক।
রাসায়নিক বিক্রিয়ার উপস্থিতি থেকে হ্যাঁ। রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে প্রভাবিত করে, কিন্তু একদম correct। বিক্রিয়া শেষে নিজে একই থাকে। একদম কারেক্ট। কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে একটা লালারসের মধ্যে লালারসের চটচটে ঘোলাটে হয়। আচ্ছা, একটা পয়েন্ট লেখা হয়নি, সরি, এক্সট্রিমলি সরি, এই কোশ্চেন এটা প্র্যাকটিস এটা দেখলাম। কোন পদার্থের উপস্থিতির কারণে লালারস চটচটে হয়? কে বলবে? মিউকাস কিছু মিউকাস। মিউকাস, মিউসিলেজ। নোট ডাউন করে নাও, মিউসিন। মিউসিন যখন মিউকাস সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটা চটচটে ঘোলাটে একটা অবস্থা তৈরি করে, তাকে বলা হয় মিউসিন। ওকে, এইটা এখানে একটু লিখে নেওয়া প্রয়োজন, মানে এই মতো মনে পড়লো। অন্যান্য যে জৈব বলেছি না, এখানে নোট ডাউন করো মিউসিন, যেটাকে কোলেস্টেরল বলেছিলাম, ইউরিয়া বলেছিলাম, অ্যামাইনো অ্যাসিড বলেছিলাম, এইগুলো এখানে একটু নোট ডাউন করে নাও। যে অন্যান্য লিখেছো না, অন্যান্যের মধ্যে কিন্তু মিউসিনটা অ্যাড করো, মিউসিন দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। হচ্ছে, চল এবার আমরা টপিকে ফিরে, যেটা বলছিলাম যে Na3PO করার পুরো নামটা কি ছিল? সোডিয়াম ফসফেট। ওকে, চল দেখো, এবার আমরা চলে আসবো এই যে লালারসের কাজ কি। লালারসের কাজের মধ্যে যদি রস যখন বলেছি, এর মানে স্যার এই লাস্টেটা NaHCO2 না CO3, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে। চল এবার একটা জিনিস আমাদের মনে রাখার ব্যাপার, যেটা টপিকটা আলোচনা করা শুরু করতে চাইছি, যে এই লালারসের কাজ কি, ফাংশন বলতে আমরা কি মানে কি বলতে পারি। দেখো, আমরা খাবার গ্রহণ করছি, এই খাবার গ্রহণের সঙ্গে লালারসের কোনো কি ভূমিকা আছে? হ্যাঁ স্যার, ওই তারপরে খাবারটা ট্রান্সফার ওখানেই পাচিত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এর ফার্স্ট যে ফাংশনটা রয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ মেকানিক্যাল ফাংশন, যান্ত্রিক কাজ। অর্থাৎ এটা মুখোগৃহরে যে খাদ্যবস্তু তাকে একটা মন্ডে পরিণত করতে সাহায্য করে, যেটা গলাধকরণ অনেকটা সহজ হয়, মানে পিচ্ছিলকারক হিসাবে একটা কাজ করে, যেটা আমাদের হচ্ছে কি হয়, লালারসের যে মিউসিন যেটাকে বলি, মিউসিনের বাংলা কি জানো, যেটাকে আমরা শ্লেষা বলি আর কি। তো এই মিউসিন এটা কি করে, এটা হচ্ছে একটা সান্দ্র দ্রবণে পরিণত করে, যেটা নরম ও পিচ্ছিল হয়, যাতে হচ্ছে আমাদের গলাধকরণে সুবিধা হয়। এটা একটা কাজ জানলাম। নেক্সট যেটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বলে হেডিং করো, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন, যাকে বাংলায় বলতে পারি পাচক কাজ। এই পাচক ক্রিয়া হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তাহলে এই যে পাচন ক্রিয়ায় সাহায্য করে কে? পাচন ক্রিয়ায় সাহায্য করে কিন্তু টায়ালিন। এই টায়ালিন কি করে? এই টায়ালিন কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক। তাহলে টায়ালিন কার উপর কাজ করবে? টায়ালিন শুধুমাত্র শর্করার উপরে, একদম শর্করা জাতীয় খাদ্যের উপর কাজ করে। তাহলে এই টায়ালিনের শুধু কিন্তু একা কাজ করতে পারে না। দেখো, আমি হাইলাইট করছি, NaCl আর KCl দুটো উপস্থিত আছে। এই দুটো থেকে কি অ্যানায়ন বর্তমান? আচ্ছা, প্রত্যেকটা মিউট করো না, কেউ একটা মিউট নেই মনে হচ্ছে। হ্যাঁ, অনন্যা স্যার এনায়ন হচ্ছে আপনার ওই Cl মাইনাস ক্লোরাইড, Cl মাইনাস, ভালো করে Cl মাইনাস। এই ক্ষেত্রে টায়ালিন Cl মাইনাসের উপস্থিতিতে, ভালো করে শুনবে, সেদ্ধ শ্বেতসার ও গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে দেয়। কি বিশ্লিষ্ট তো করলো, কিসে পরিণত হবে? গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে মল্টোজ এবং গ্লুকোজ। মল্টোজ প্রায় 88% আর গ্লুকোজ হচ্ছে 12%-এ পরিণত করে। কথাটা মনে থাকবে। তাহলে কোন পদ্ধতিতে কি স্টেপে এটা চেঞ্জ হয়, এটা কিন্তু আমাদের একটু মনে রাখার ব্যাপার। দেখো, ছকটা জাস্ট আমি, অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, শুধুমাত্র আমি ছকটা নোট ডাউন করাবো, ছকের মধ্যে কিন্তু বুঝতে পারবে। প্রথমে নোট ডাউন করো সেদ্ধ শ্বেতসার, যার উপর ক্রিয়াটা শুরু হয়, সেদ্ধ শ্বেতসার। এই সেদ্ধ শ্বেতসার থেকে কি হয়, একটা সলিউবেল শ্বেতসারে পরিণত হয়। এই সেদ্ধ শ্বেতসার কিন্তু জলে বা অন্যান্য তরলে অদ্রবণীয়। তাহলে এর তলা লিখে রাখো, অদ্রবণীয়, যেটা দ্রবণ তৈরি করতে সক্ষম নয়। এই শ্বেতসারটা কি হবে? সলিউবেল, অর্থাৎ দ্রবণীয়। ওকে, এই দ্রবণীয় শ্বেতসার থেকে কিসে পরিণত হচ্ছে, লিখে রাখো এরিথ্রোডেক্সট্রিন। নোট ডাউন করো, এরিথ্রোডেক্সট্রিন, খুব ইম্পর্টেন্ট। দেখো, যেমন সেই শ্বসন সালোক সংশ্লেষে পড়েছিলে বিক্রিয়া সমূহ, এখানে কিন্তু আবার সেরকম ফিরে আসছে, এরিথ্রোডেক্সট্রিন।
এই এরিথ্রোডেক্সট্রিন আবার কিসে পরিণত হয়? এই এরিথ্রোডেক্সট্রিন পরিণত হয় অ্যাক্রোডেক্সট্রিনে। নোট ডাউন করবে, পরে আমি ব্যাপারটা একটু বলছি যে কিসে কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যাক্রোডেক্সট্রিন। এই অ্যাক্রোডেক্সট্রিন থেকে কি হয়? এই অ্যাক্রোডেক্সট্রিন থেকে পরিণত হয় যেটা আমাদের উৎপন্ন বস্তুসমূহ কি কি? একটা হচ্ছে মল্টোজ, আর একটা কি, আর একটা হচ্ছে গ্লুকোজ। এবার একটা জিনিস বোঝার ব্যাপার, এই যে প্রতিটা পদ্ধতি সম্পন্ন হচ্ছে, এই প্রতিটা পদ্ধতিতে রেসপন্সিবল কে? সিএল মাইনাস, সিএল মাইনাসের উপস্থিতি আছে প্রয়োজন, আর তার সঙ্গে প্রয়োজন কে? টায়ালিন। মনে থাকবে, তার সঙ্গে প্রতিটা ক্ষেত্রে কিন্তু টায়ালিন এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, প্রতিটা ক্ষেত্রে টায়ালিনের ভূমিকা রয়েছে, মনে থাকবে। তবে একটা জিনিস বলে রাখি, দ্রবণীয় শ্বেতসার যখন উৎপন্ন হয়ে গেছে, তারপরে টায়ালিনের ক্রিয়াতে সেই স্টেপেই কি হয়ে যায়? সেই স্টেপেই কিন্তু মল্টোজ উৎপন্ন হয়ে যায়। সেই মল্টোজটা ক্যারি ফরওয়ার্ড হতে হতে একদম শেষ ধাপে মল্টোজটা 88% এসে থামে। তাই এইখানে জাস্ট একটা লিখে নাও, 88% মল্টোজ 12% গ্লুকোজে বিশ্লিষ্ট হয়ে বা ভেঙে যায়। আমরা জানি এই মল্টোজ, গ্লুকোজ এরা কি? এরা হচ্ছে সরল শর্করা, যেটা আমাদের শরীরে শক্তি সংরক্ষণ হিসাবে, মানে শক্তির যোগানদাতা হিসাবে কিন্তু কাজ করে। তাহলে তোমাদের ক্ষেত্রে পড়তে হবে কোনটা? তোমাদের ক্ষেত্রে এইটুকু স্টেপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা যে কিভাবে উৎপন্ন হচ্ছে, প্রথমে সেদ্ধ বয়েলড স্টার্চ, সেখান থেকে সলিউবল স্টার্চ, সেখান থেকে এরিথ্রোডেক্সট্রিন, অ্যাক্রোডেক্সট্রিন, একদম লাস্ট এন্ড প্রোডাক্ট হিসাবে মল্টোজ, গ্লুকোজ। গেছে বোঝা? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো, তাড়াতাড়ি দেখে নাও, অনেকগুলো পার্ট আছে। ক্লিয়ার একদম? এছাড়া বলো, দেখো কাজ তো আমি বললাম, প্রথম কাজটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন, যেটা গলাধকরণের কাজ করছে। সেকেন্ড ফাংশন হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন। আর কি ফাংশন রয়েছে? দেখো আরো কিন্তু বিশেষ ফাংশন রয়েছে, সেটা কি জানো তো? আমাদের ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে নয়, তাও এটা বলে রাখা প্রয়োজন। বিভিন্ন স্তন্যপ্রায়ী প্রাণী যেমন মহিষ, গরু, কুকুর, এদের ক্ষেত্রে এই লালারস কি সাহায্য করে জানো? বলা উচিত, এবার উদাহরণ দিয়ে দিয়েছি, এবার বলা উচিত, বলো। জীবাণুনাশক হিসাবে কিছুটা কাছাকাছি। জীবাণুনাশক আমাদের ক্ষেত্রেও ইউজ শরীরের তাপ কমানোর জন্য, শুনতে পেলাম না, ব্যাকটেরিয়া শরীরের তাপ কমানোর জন্য। এই কথাটা পারফেক্ট। শরীরের তাপ মানে কমাতে বা তাপ হ্রাস করতে, অর্থাৎ বডি টেম্পারেচার কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে। এটা মানুষের ক্ষেত্রে নয়। গরমকালে কুকুররা হাঁপায়, হ্যাঁ, জিভ বের করে হাঁপায়, হ্যাঁ কি না? এটা কিন্তু আমি বলার প্রয়োজন ছিল, বলাটা দরকার হচ্ছে। এই যে জীবাণুনাশকের কথাটা বলছো না, এই জীবাণুনাশকের জন্য একটা বিশেষ উৎসেচক দায়ীকে হাইলাইট করছি, লাইসোজাইম উৎসেচক। হ্যাঁ কি না? এটা কি হয় জানো? এটা বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। কোন টাইপের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে? স্টেপটোকক্কাস ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়াকে করতে পারে। এই কারণে না ব্যাকটেরিয়া জন্মাতেই দেয় না। ওকে, ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার। যে কোনো দাঁতে বা কোনো অংশে মানে লালার যেখানে এখানে পৌঁছাতে পারে, সেখানে কিন্তু সঞ্চিত হতে পারে না কোনো কিছু জীবাণু। তাহলে ক্লিয়ার মোটামুটি? লালার রস নিয়ে কোনো ডাউট থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে। স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বলছে, আমি কিন্তু একটা প্রশ্ন দেখছিলাম যে প্রত্যেকটা মানে একটা আগের বছরই দিচ্ছে লালারসের পিএইচ, কার পিএইচ সব থেকে বেশি? আপনি যদি সবগুলো একটু বলে দিতেন। না, ঠিক ঠিক ঠিক, ভালো মনে করেছো, এক্সট্রিমলি সরি। আমার এখানে কিন্তু কয়েকটা টপিক এখনো বলা আছে। না না, ঠিক বলেছো, ঠিক বলেছো। এখানে আরো কয়েকটা তথ্য আমার একটু দেওয়ার প্রয়োজন, প্রতিটা তথ্য আমার দেওয়ার প্রয়োজন। আমি একদম ছেড়ে যাচ্ছিলাম, ঠিক মনে করেছো। ফার্স্টে নোট ডাউন করো লালারসের আন্ডারেই যে এর স্পেসিফিক গ্র্যাভিটি, দ্যাট ইজ আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব একটু মনে রাখো। এইগুলো জাস্ট স্ট্যাটিক পার্ট, এগুলোর কোনো মানে জাস্ট মনে রাখলেই চলবে, এর কিন্তু তেমন কোনো বোঝার ব্যাপার নেই। এর হচ্ছে যেমন, না স্যার, এগুলো কিন্তু প্রশ্ন দিচ্ছে অনেক জায়গাতে। ঠিক ঠিক ঠিক, নোট ডাউন করো। ভেবেছিলাম এটা করিয়ে দেবো, নোট ডাউন করে নাও, আমি একদম মিস করে গেছি। 1.002 থেকে 1.012, এটা হচ্ছে তাদের কি, এটা প্রত্যেকটার মানে এটা তো ভ্যারি করে মানুষ টু মানুষ। নর্মালি 1.002 থেকে 1.012 এর স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, নেক্সট হচ্ছে এটা বললে পিএইচ। নেক্সট হচ্ছে পিএইচ। পিএইচ কি মনে হয়, এটা অ্যাসিডিক হবে না বেসিক হবে? হারিয়ে হবে 6.8।
6.8 হলে সেটা কি ক্ষারীয় হয়? পাঁচের উপরে হলে সাতের নিচে হলে, হ্যাঁ আমলিক আমলিক স্যার, সাতের নিচে হলে আমলিক। আমলিক। তাহলে এর মানটা কত হবে? মানটা একটু লিখে রাখো, প্রায় প্রসম বলা চলে 6.02 থেকে 7.06। ওকে, আমরা জানি যে 7টা হচ্ছে প্রসম, তাই এটা মানে দেখো 7.06 বলতে এটা কি, এটাকে আম্লিকট বা মানে অম্ল ক্ষারীয় একটা ব্যালেন্স কন্ট্রোল করে। ওকে, এই দুটো পয়েন্ট একটু মনে রাখো। আর ফ্রিজিং পয়েন্ট লিখতে হবে না, বা যেটা হচ্ছে জমে যাওয়ার, এটা অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো লালারসের টপিক যেটা বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ লালারসের সেটা হচ্ছে উপাদান কি কি, স্পেসিফিক্যালি আমাদের কম্পোনেন্ট টপিকটা দেওয়া আছে, আর তার হচ্ছে সম্বন্ধে ইনফরমেশন হয়েছে। প্রত্যেকে রেসপন্স করবে, প্রত্যেকে হয়েছে না হয়নি? ক্লিয়ার? চলো নেক্সট হেডিং করো যে গ্যাস্ট্রিক জুস, যেটাকে আমরা বলি কি বাংলায় পাকস্থলী রস। নোট ডাউন করবে পাকস্থলী রস। দেখো পাকস্থলী রস যদি বলা হয়, তাহলে এখানে একটা প্রথমেই ইনফরমেশনগুলো আলোচনা করে নি। এর পিএইচ এর মান, এর পিএইচ কত হবে বলা যাবে? এর পিএইচ কত হবে? এটা কিন্তু চূড়ান্তভাবে আম্লিক, মানে চূড়ান্ত মানে হেভি আম্লিক। তোমরা নিজেরাই বুঝতে পারবে, 0.9 থেকে 1.5, বুঝতে পারছো কতটা আম্লিক, মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড। ওকে, চলো এরপরে নোট ডাউন করো আপেক্ষিক গুরুত্ব। যখন আমরা 5টা রসের পিএইচ বলে দেবো, যদি তোমাদের কখনো প্রশ্ন আসে যে এগুলিকে পিএইচ এর বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও, করে ফেলতে পারবে। কিন্তু এটা লিখে রাখো প্রায় সেম 0.02 থেকে 1.004, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। নেক্সট আমার যেটা জানতে হবে, যেটা কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, এই পাকস্থলী রসের কম্পোনেন্ট বা উপাদান। দেখো পাকস্থলী রসের যদি কম্পোনেন্ট বা উপাদান আমরা করতে চাই, একইভাবে এখানে কিন্তু দুটো অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে জল, আর একটা কিন্তু কঠিন। যেহেতু এটা গ্যাস্ট্রিক জুস, এখানে কিন্তু কোনো গ্যাসীয় আদান প্রদান বা গ্যাস মিশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে, তাই এখানে কোনো গ্যাসীয় উপাদান থাকে না। পার্সেন্টেজ ওয়াইজ যদি করা হয়, এখানেও দেখো হিউজ পার্সেন্ট, 95.45% কিন্তু জল, বাকি কে পড়ে থাকলো 0.55% হচ্ছে কঠিন পদার্থ। জলে নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনার প্রয়োজন নেই, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি কিভাবে ভাগ করতে পারি? কঠিন পদার্থ ভাগ করতে পারি দুটো ভাগে। কি কি দুটো ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে অজৈব, আর একটা হচ্ছে জৈব। অজৈব আর একটা হচ্ছে জৈব। অজৈবর মধ্যে কত পার্সেন্ট? অজৈব হচ্ছে 0.15%, আর জৈব কত পার্সেন্ট? 0.4%। ওকে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার অজৈব যে বললাম, অজৈবতে কি থাকে? অজৈবতে যেগুলো বর্তমানে একটু ছোট্ট করে নোট ডাউন করে নাও, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এদের হচ্ছে সালফেট আর ফসফেট লবণ। জাস্ট আমি এইটুকু আমি বলে রাখছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের কি লবণ থাকবে? সালফেট লবণ, SO4 2- আর ফসফেট PO3-। তাহলে কি কি হতে পারে? সোডিয়াম ফসফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ফসফেট। ক্লিয়ার হয়েছে? শর্টে লেখানোর জন্য কি বোঝা গেছে? আরেকটা রয়েছে যেটা বিশেষ অ্যাসিড, যার দরুন পিএইচটা কমে যায়, সেটা হচ্ছে HCl। এটা হয়তো তোমরা ক্লাস 9-10 থেকে জানো, হ্যাঁ কি না, যে HCl কিন্তু বর্তমান হচ্ছে, হ্যাঁ কি না? এরপরে খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই জৈবর মধ্যে কি কি রয়েছে? এই জৈবর মধ্যে আবার এটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থ লিখতে হবে, আর একটা হেডিং করো উৎসেচক, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে উৎসেচক কি কি রয়েছে কে বলবে? উৎসেচক কি কি রয়েছে? এই উৎসেচক পেপসিনোজেন, হ্যাঁ স্যার বলবো পাকস্থলী থেকে কি কি উৎসেচক আমি বলবো স্যার? বলো, পেপসিন আর রেনিন। আর কিছু 4-5টা নাম আছে, নোট ডাউন করো। ফার্স্টে পেপসিন, বলো ভালো করে লেখাচ্ছি, পেপসিন। গ্যাস্ট্রিন, কোনো উৎসেচক ছাড়া যাবে না, গ্যাস্ট্রিন। ওকে, গ্যাস্ট্রিনের পর নোট ডাউন করো রেনিন।
রেনিন, রেনিনের স্পেলিং কিন্তু একটু দেখে নিতে হবে। রেনিন। তারপর নোট ডাউন করো যে জিলাটিনেজ, শুনে থাকবে কিনা আমি জানি না, কোশ্চেনে একটা দিয়েছে। ওকে, আমিও যে কোশ্চেন রেডি করেছি সেখানেও এরকম কোশ্চেন আছে যে বিশেষ কিছু আননোন উৎসেচক কোন রসে বর্তমান, বা নিচের কোন উৎসেচক ও রস সম্পর্কিত নিচের কোন জোড়াটি ভুল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি হচ্ছে নেক্সট সপ্তাহ থেকে 60 নাম্বারের ফুল মক নেওয়া শুরু করব। আমি আগামীকাল রাত্রিবেলা শিডিউল বলে দেবো, মোটামুটি আর 10খানা ফুল মক নেব, যেটা উইকের মাঝখানে, উইকেন্ড যখন হচ্ছে আমি যেদিন ডেট দেবো সেই দিন কিন্তু ফুল মক 60 নাম্বারের, যেমন তোমাদের সিলেবাস রয়েছে 10টা মক নেব। ঠিক আছে? আমাকে দেখো, কেউ কেউ বলো, স্যার কিন্তু শোনো, আপনাকে স্যার ওই বংশগতিটা আর ইয়াটা একটু পড়ে না দিতে না হবে, বংশগতি ডেভেলপমেন্ট পড়াবো আমি কালকে, বায়োলজি। কালকে সিরিজ নিয়ে কথা হচ্ছে, আমি পড়াবো। কিন্তু একটা জিনিস বলি, তোমরা অনেকেই বলো আমাকে যে হচ্ছে নাম্বার গুলো গ্রুপে দিন, অনেকেই বলো নাম্বার গুলো গ্রুপে দিবেননি। আমি কোন দিকে যাব তোমরা একটু বলে দিও। নাম্বার গুলো কিন্তু হ্যাঁ স্যার স্যার আমি নাম্বারগুলো তো দিবেন। হ্যাঁ স্যার, আমি বলো, আমি তো অনেকটা করে কম পাই, তবুও আমি বলছি নাম্বারগুলো গ্রুপে দিবেন, এটা মানে অনেকটা সুবিধা হয় বলতে গেলে। আচ্ছা ঠিক আছে, অনেকে আবার বলো স্যার স্যার আমারটাও মানে দিয়ে দেবেন। পড়ার আমিও পড়ার আমার জন্য স্যার কনসেন্ট্রেশনটাও একটু বাড়ে আর কি, আচ্ছা ঠিক ওটা আপনি আছে, দিবেন স্যার নাম্বারগুলো। আচ্ছা নাম্বার গুলোতে স্যার ঠিক আছে। স্যার হ্যাঁ আরেকটা কথা বলবো, হ্যাঁ, একটু বলো। আমাদের বকাবকি করবেন না না স্যার, বকা, অনেকটা তোমরা ইয়ে হয়ে উডবি, তোমরা উডবি উডবি টিচার, বুঝলে? তোমাদের যাচ্ছে। না স্যার, বকাবকি, না বকলেন স্যার না একটা স্যার, কথা অনেকটা বলছিলাম, কমপ্লিট ওই করতে যে বাকি হয়ে যাচ্ছে। আরে বকাবকি আমি ক্লাস নিতে পারি না, স্যার তোমরা উল্টে আমাকে বকা উচিত যে আপনি সময় দিচ্ছেন না। আমি আবার তোমাদের কি বলি বলো দেখি, কিন্তু কি করবো বলো দেখি। স্যার হুম, কি করবো দেখো, একটা জিনিস, বকাবকিটা বোটানিতে স্যার সলিউশন ওই যে নয়। দেখো বকাবকিটা সলিউশন নয়, ওয়েট, বকাবকি সলিউশন নয়। তোমাদের প্রিপারেশন, আরে শোনো, প্রিপারেশন কম বেশি, প্রত্যেকের যে নাম্বার দেখছি খুব বাজে বাজে ভুল মানে করে ফেলো মকে, যেগুলো চাই না। আন্দাজে করো কি না জেনে করো, আন্দাজে করলেও তোমাদের করার মানে ভুলগুলো বড্ড চোখে লাগে, কিছু কিছু সহজ ভুল। না হলে যদি একটু স্ট্রং জোনটাকে স্ট্রং বানাও, যেটাকে কঠিন লাগছে সেই মডিউল বা সেই পার্টগুলো পড়ো না। এই কথাটা বারবার বলছি, প্রতিটা মডিউল থেকে কোশ্চেন দেবে না, দিতে পারে না, কিন্তু তুমি যেটা করবে সেটা যেন ঠিকভাবে হয়। কথাটা বুঝতে পারলে? যেটা পাচ্ছ না, যেটা কঠিন লাগছে, মাথায় ঢুকছে না, করো না। আমি করাচ্ছি, ধরো আমি আমি যে টপিক পড়িয়েছি তার মধ্যে যদি কোনো টপিক কঠিন লাগে সেটা করতে হবে না, কিন্তু যেটা তোমার ভাল লাগে সেটা যেন ভালো করে করো, বা যেটা তোমার কাছে স্ট্রং জোন, বুঝলে? আর একটা জিনিস রিকোয়েস্ট করি, এই শেষ কয়েকদিন রিভিশন দাও, যে যার অনার্সের খাতাপত্র খুলে রিভিশন দাও। তবে একটা জিনিস, এটা এই সুবিধাটা আমরা কখনো পাইনি আমাদের স্কুল লাইফে, বা তোমরাও একই জেনারেশন, তোমাদের স্কুল লাইফে রিসেন্ট যে এখন তো 11-12 সেমিস্টারে ভাগ হয়ে গেছে, এই সেমিস্টারের বইটা না খুব সুন্দর বানিয়েছে, বুঝলে? ছোট ছোট ইনফরমেশন, বিশেষ করে নিট পরীক্ষা ওরিয়েন্টেড বানানোর চেষ্টা করেছে। তো ওইটা তোমরা যদি সঙ্গে জাস্ট এই শেষ 1 মাস রিডিং মারতে থাকো টপিকগুলো, সালোক সংশ্লেষ, শ্বসন, তোমার হচ্ছে জাস্ট জুলজির যে করাটা বাটিপড়াটা, এই পার্টগুলো, তাহলে অনেকটা উপকার হবে। ওই বইটা কিন্তু অনার্স পাসের থেকেও এই এসএসটি পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল। এটা যদি কারো কাছে থাকে তারা কিন্তু অনেকটা হেল্প পাবে। আমি এখনো পর্যন্ত বলছি ওই দুটো বই 11-12 বই কিন্তু কাজে লাগাও। যদি কোনো 11-12 ছেলে থাকে কাছে, মানে পাড়ার কোনো ছেলে মেয়ে থাকে, নিয়ে হলেও একটু রিডিং মারতে থাকো, বুঝলে? আমি আর এখন কিনতে বলবো না, নিয়ে হলেও রিডিং মারো। ওকে? হ্যাঁ, কে কি শুধু বলছিলে? রিডিং মানে কি মনে থাকবে না স্যার? থাকবে, থাকবে মনে, দেখো কত কত মুখস্থ করবে তুই, এদের সম্ভব 3 মাসে 3 বছরের সিলেবাস শেষ করা? মুখস্থ আর রাখতে পারছি না না স্যার না, মুখস্থ। যতটা হচ্ছে করো না। দেখো কারোর পক্ষে, স্যার হ্যাঁ স্যার কারোর একটা পক্ষে কথা possible। হ্যাঁ শ্রাবন্তী, বল 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 বল। স্যার বলছি যে রিডিং মারলেও স্যার কিছু মনে থাকছে না, অনেকটা সিলেবাস স্যার, জুলজি ফিজিওলজিটা খুবই মানে সেই মানে বুঝতে পারছেন আমি কিরকম বুঝতে একটা হয়ে পারছি, না যাচ্ছে। না, আমি বুঝতে পারছি। দেখো এটা তো তুমি কি করে 3 মাসের মধ্যে, জুন থেকে সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে 3 বছরের সিলেবাস কি করে মুখস্থ রাখা সম্ভব? হবে কি বাস্তবে, কি বলে সম্ভব? তাই তোমাদের একটা বলছি, স্ট্রং জোনটা যেটা আছে সেটাকে স্ট্রং করো, উইকটাকে ছেড়ে দাও। উইকটাকে স্ট্রং করতে গিয়ে স্ট্রংটাকে উইক করে লাভ নেই। এটা কিন্তু এক্সামের স্ট্র্যাটেজি হওয়া উচিত প্রত্যেকের। কারোর যদি জুলজি থাকে তার জুলজিটা ভালো করে পড়ুক, কারণ যদি বোটানি থাকে তাই বোটানিটা এমন ভাবে পড়ুক যেন বোটানির যদি 20টা কোশ্চেন থাকে আমি 20টার 20 পাবো, বাকি 40 থেকে আমার যেন 15 আসে। এই তো স্ট্র্যাটেজি,
আমি সব 60-এর মধ্যে তো আমার 55 টার্গেট হতে পারে না কারো। ভালো করে কথাটা বোঝো। যাদের সাবজেক্ট ফিজিওলজি, তার জুলজি পড়তে ভাল লাগছে না, পড়ো না। জুলজির মধ্যে ইকোলজি, একটু ওই করাটার পার্টটা, একটু নর্মালি যে সহজ যে টপিকগুলো মুখস্থ করার টপিকগুলো, পেস্ট টেস্ট এগুলো আছে, রিডিং মেনে নাও, এই তো ব্যাপার। যাদের বোটানির সঙ্গে ফিজিওলজির এই টপিকগুলো পড়ো, জুলজি ছেড়েই দাও, দেখো না জুলজি ছেড়ে দিয়ে চাকরি পাও কিনা। সব পড়তে পারবে না রে বাবা। এই হ্যাঁ, তাহলে 100% না করলেও চলবে স্যার? এটা এই কথাটা তো প্রথম থেকে বলছি। এটা শুধু না, তোমার হচ্ছে এসএলএসটি না পরীক্ষার জন্য নয়। 100%। এটা এসএলএসটি পরীক্ষার জন্য স্যার নয়, এটা তোমরা কম্পিটিটিভ এক্সাম, তুমি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম নাম বলো, সেই কম্পিটিটিভ এক্সামে 100% সিলেবাস কভার কোনো স্টুডেন্টের হয় না। যে স্টুডেন্টটা ডাব্লিউবিসিএস এ টপ করে, সেও বলতে পারবে না আমরা 100% স্টুডেন্ট মানে সিলেবাস কভার করে পরীক্ষায় দেখেছি। হয় না। কিন্তু যেটা স্ট্রং সেটাকে স্ট্রং বানাও, মানে আরো স্ট্রং হও। কিন্তু যেটা আমি উইক, আমি পাচ্ছি না, আমার ডেভেলপমেন্টাল বায়োলজিতে আমার মৌলা গাছগুলো আমার মাথায় ঢুকছে না, আমি এর প্রেজেন্টেশনটা আমার মাথায় ঢুকছে না, আমার ফ্রগ অ্যান্ড চিকের আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি ওই একটা মডিউলের হাফ অংশ নিয়ে জন্য আমি যেটা স্ট্রং সেটা ছেড়ে দেবো। এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যেটা স্ট্রং সেটাকে স্ট্রং বানাও, যেটা ভালো লাগছে না এই মুহূর্তে চেষ্টা করুন। আর আজকের 9 তারিখ, পরের 7 তারিখ, আর 1 মাস পরে তো কোনো পরীক্ষা হয়ে গেছে, 11-12 বাকি আছে। তো খেয়াল রেখো। তাহলে কি পারবো এরপর বলুন? শুধু রিভিশনই দেবো? এখন যেটা হয়েছে রিভিশন দাও। তার মধ্যে আমি কালকে স্মৃতির সঙ্গে আলোচনা করেছি, আমি আর 4টে টপিক, আমি কঠিন টপিক কয়েকটা আলোচনা করব। আর আগামীকাল তুমি জুলজির প্রত্যেকে পরীক্ষাটা দিয়ে নাও। জুলজির পরীক্ষাটা 30 নম্বরের পরীক্ষাটা দিয়ে দেওয়ার পরে আমি আজকে বা কালকে রাতে তোমাদের 10টা 60 নম্বরের ফুল মক টেস্টের জন্য একটা টাইম বলে দিচ্ছি, মানে ডেট বলে দিচ্ছি। ওই ডেটে আমি কোশ্চেন পাঠাবো, তোমরা পরীক্ষা দেবে, দিয়ে দেখো 10টার মধ্যে কিরকম নাম্বার আসছে। ঠিক আছে? স্যার স্যার পারবো আমি বলুন? আড্ডা টু হ্যাঁ স্যার আমি আড্ডা 247 থেকে দিচ্ছিলাম ওই ফুলগুলো, জানেন তো হ্যাঁ হ্যাঁ আমার ওই 33-35 এরকম আসছে। হ্যাঁ, একটা জিনিস বলি, আমি এটা প্রত্যেক, আমি কারো কোটা কার কি এসসি এসটি ওবিসি জেনারেল, আমি এসব কোটা যাচ্ছি না। আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, 40, এই 40টা একটু মনে রাখো। 40টা প্রত্যেকের ক্ষেত্রে সেফ। এই 40টা পাওয়ার চেষ্টা করো আউট অফ 60। ব্যাস, দেখবে তোমাদের হচ্ছে বাকি পার্টটা তোমাদের দায়িত্ব, ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন ক্লাস, ওই ব্যাপারটা। কিন্তু 40 পাওয়াটা কঠিন নয় এই ব্যাচের। স্যার কিন্তু ওই যে স্যার যারা এক্সট্রা ওই 10 নাম্বারটা পেয়ে আছে, ওরা তো বেশি মার্কসই পেয়ে থাকবে সবসময়। বেশি মার্কসই পেয়ে থাকবে। তুমি ওগুলো ছাড়া তো আরো সিট আছে। তুমি ওদের কথা চিন্তা একদম ওরা তো ওদের জন্যই চাকরিটার ব্যবস্থা করো, ওদের তো পাবে কি ওরা? না, ওদের কথা বাদ দাও না, ওরা পাবে। তবে একটা জিনিস বলি, এটা আমার একদম স্যার একটা কথা আমি বলছিলাম স্যার, ওই বোটানিক্সের মরফোলজিটা স্যার একটা দিন হলেও আপনি একটু বলে দিবেন ওই মরফোলজি টপিকটা। মরফোলজি সহজ টপিক, তাহলে লাস্টের দিকে ওটা বলবো, বুঝলে? মানে একটু 1 ঘন্টার মতো হলেও, মানে একটু ওই যে মানে আমি ওটা লাস্টের দিকে নয় বলবো। মরফোলজি কঠিন পার্ট নয় ওটা, যার মধ্যে হচ্ছে পলিনেশন টলিনেশন এই ব্যাপারগুলো আছে, ফার্টিলাইজেশন পোস্ট ফার্টিলাইজেশন এই পার্টগুলো আছে, যেটা এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, বুঝতে পেরেছি। ওটা খুব একটা কঠিন নয়, ঠিক আছে, বলে দেবো। তবে এই যে একটা কথা বলি, শোনো, আমি একটা জিনিস বলি, যেটুকু আমার অভিজ্ঞতা, ধরো মরফোলজি তো হয়েছিল স্যার, মানে ওই যেগুলো পুষ্প বিন্যাস ওগুলো তো হয়েছিল। না অতটা ডিটেলসে আমি এমসিকিউ এর সময় আলোচনা করেছিলাম। আমি তো হ্যাঁ, পরাগযোগ, হ্যাঁ এইগুলো তো মোটামুটি আমি এমসিকিউ আলোচনা করতে গিয়ে করেছিলাম, আমি টপিক ধরে করিনি। ঠিক আছে, আমি টপিক ধরে করিনি। ও না সেটা হয়নি, সেগুলো হয়নি। একটা জিনিস আমি বলি, এই কথাটা আমি লাইভ ক্লাসে বলছি, রেকর্ডিং আমি দেবো, ব্যাপারটাকে কেউ নেগেটিভলি নিও না। ধরো 100 জন 2016 চাকরি পেয়েছিল, 100 জন চাকরি পেয়েছিল, তার মধ্যে হচ্ছে 100 জনই চাকরি চলে যাওয়ার কারণে তারা আবার পরীক্ষায় বসবে। তো তাদের মধ্যে মাত্র 35% লোকের চাকরি রিটার্ন হবে, আমি তোমাকে বলে দিলাম। বাকি 65% লোকের চাকরি থাকবে না, 10 নম্বর গ্রেস দেওয়া সত্ত্বেও। আমি এই কথাটা তোমাদের সঙ্গে আগামী 1 বছর সব কমপ্লিট হয়ে যাক, তখন তোমার সঙ্গে ডিসকাস করব। যারা চাকরি একবার মানে চলে গেছে, তাদের 10 নাম্বার কেন 20 নাম্বার গ্রেস দিলেও
35% লোকের চাকরি থাকবে, বাকিদের থাকবে না। দেখে নিও তোমরা। এটা কারণ এটা আগে রিটেনে তারপর তো 10 মিনিট হবে। আগে এটা কিন্তু ভেবো না যে তাদের ক্ষেত্রে 10 নাম্বার মানে খুব ইজি ব্যাপার। বুঝতে পারলে? আমার মানে অফিসে মানে কিন্তু তাদের তো স্যার মনে হয় তারা হোক না হোক তাদের দিয়েই দেবে সবাইকে না না চাকরি, তাহলে তারা তোমার পাস তাহলে করুক না করুক। না এগুলো একটা নেগেটিভ তোমাদের মধ্যে ব্যাপার ধারণা তৈরি হচ্ছে। না এই ব্যাপারটা তা নয়, এই ব্যাপারটা তা নয়, এই এতটা ব্যাপার নয়। তাহলে তো ফ্রেশার্সদের পরীক্ষা নিতই না একই ভ্যাকেন্সির ওপর, তাই না? তুই ভ্যাকেন্সির পার্থক্যটা বুঝতে পারলে? ভ্যাকেন্সি ব্যাপারটা ভালো করে দেখো যে ভ্যাকেন্সি তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ চলে এসছে। 16 সালের সঙ্গে কম্পেয়ার করে দেখো তো, ওরাও যারা চাকরি আগের বার করেছে মানে পেয়েছিল, কে যোগ্য অযোগ্য আমি সেই তর্কে যাচ্ছি না, তারা যখন পরীক্ষায় বসবে না, আজকে একটা বায়োলজিস্ট টিচার, আমি যখন তোমাদের মানে মক টেস্ট নিই, আমার খুব কাছে মানে যেখানে অফিস তার কাছাকাছি আসে, সে অফিসে আমার সামনে বসে ল্যাপটপে মক টেস্ট দেয়। ঠিক আছে, ল্যাপটপ নিয়ে এসে ক্লাসের মানে স্কুলের পরে মক টেস্ট দেয়। তোমাদের যে পরীক্ষাগুলো নিয়েছি আমি, উনি স্কুলে পড়ায়, বিশ্বাস করো স্কুলে পড়ায়, এখনো পর্যন্ত স্কুলে ক্লাস নিতে যাচ্ছেন। উনি বোটানি ওনার সাবজেক্ট, উনি কোনোদিন 7-8-এর বেশি পায় না। তোমরা তো অনেক বেটার এটা গো। সত্যি স্যার। আমি মিথ্যা কথা কেন বলবো? তোমার মনে হয় না স্যার, এটা আপনি ঠিকই বলছেন। না না, আপনি যেটা বলছেন না এটা একদম ঠিক আমার কথা বলছেন। আমার কারণ সামনে বসে ক্লাসে দেয়। সিলেবাস পড়ান, আমি নিজের কথা বলছি, ক্লাসে একটা টপিক ওই সারা বছর একই ভাবে পড়িয়ে যাওয়া শুধু কিন্তু মানে ওইটুকু ব্যাপারের মধ্যেই শুধু কিন্তু লিমিটেশনটা আরেকটা থেকে যায়, মানে আরেকটা তার জিনিস, বেশি কিন্তু আর কিছু আরেকটা জানা হয় সমস্যা না। জানা হয় না। তার একটা জিনিস কি জানো তো, এই যে রুলসটা গভর্নমেন্ট করেছে, রুলসটা এইসব কথা ভেবে যদিও করেনি যে কোনো স্কুল টিচার করবে না, মানে টিউশন করবে না। এই টিউশন না করাটা আরো ওনাদের ক্ষতি করেছে, মানে হ্যাঁ হ্যাঁ, একাডেমিক টিউশন দিক গুলো দিয়ে, মানে একাডেমিক দিক দিয়ে ওনাদের আরো ক্ষতি করেছে। মানে ওনাদের যে নলেজ, আমি বলছি না যে ওনাদের নলেজ কম বলে, ওনারা নলেজ একটা আছে বলে কিন্তু চাকরি করছেন, কিন্তু তোমরা নিজেরা বর্তমানে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে যাও, স্কুলে গিয়ে ক্লাসে সত্যি কি পড়া হয়? সত্যি কি ওনাদের কোনো এফোর্ট দিতে হয় 11-12-এ, 9-10-এ? 9-10-এর জীববিদ্যা মানে যে লাইফ সায়েন্স যে টপিকটা রয়েছে বড় সহজ। একজন টিচারকে তুমি আমাকে এনে দেখাও যে ক্রেপ সাইকেলটা গোটাটা কোথা দিয়ে প্রবেশ করছে, কোথা দিয়ে উৎপন্ন হচ্ছে, এটা আমাকে বলতে পারবে। তুমি আমাকে এক্সিস্টিং একটা টিচারকে দেখাও। বুঝতে পারলে? তুমি আমাকে, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা টিচার যাদের চাকরি গেছে তাদেরকে করতে বলো, আমি তাহলে বুঝে যাবো যে হচ্ছে ওনারা করেন। একজনও ক্রেপ চক্র তো কেউ স্যার, বোর্ডে কেউ না। স্যার লাইভ ক্লাসে আমার এটা বলা উচিত হলো, তবু স্যার আমি মানে বলছি আর কি। হ্যাঁ, আমার হাজবেন্ডের তো চাকরি গেছে, ও তো 9-10 ছিল, তো ও তো লাইভ ফিজিক্যাল সায়েন্স আর কি। ওদের স্যার অর্ধেক দিন ও স্কুলেই যায়নি। হ্যাঁ এটাই বলছি, দেখো এটা লাইভ ক্লাসে বলার উচিত নয়, কারণ আমি এই ডিপার্টমেন্টের থেকে খুব সামনে থেকে স্কুল এডুকেশনের ব্যাপারটা দেখেছি। মানে যারা, তোমাদেরও ভবিষ্যতে কি হবে আমি জানি না, তোমরা তো কষ্ট করে পড়ছো, তোমরা চাকরি পার করাতে টপিকগুলো ভুলে যাবে, এটাই হয়ে থাকে। এটা কাউকে সিস্টেমের, হ্যাঁ স্যার, এটা বাস্তব কথা স্যার। হ্যাঁ আমি তো এটা নিজে ব্যক্তির দোষ নয়। এখনো পড়াতাম তো, হ্যাঁ আমি যখন নিজে পড়ছি তখন দেখছি আমাকে 100%টা কভার করতে হচ্ছে, আর যখন আমি তাই ক্লাসে গিয়ে পড়াই বলছি। তখন আরে বাবা, 10% বলে দিলেই ব্যাস হয়ে গেল, আর কোনো আজকে দরকারই নেই, এরকম আজকে একটা তোমাদের ব্যাপার। আজকে তোমাদের ছোট্ট বলে আজকে তোমাদের এই 4-5টা রস নিয়ে পড়বো তো। আমি বলেছিলাম কালকে ক্লাস নেবো, সকালে উঠেই নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পর থেকে তাই কোনো অফিস টফিস ছিল না, খাতা এখান থেকে সেখান থেকে এই বই ওই খাতা খুলে শুধুমাত্র এই যে নোট ডাউন করে নিয়েছি যে কি কি আমি বলবো। এটা রেডি করতেও কিন্তু সময় লাগে, বুঝলে? এটা এই পড়ানো একটা ভালো জিনিস, যাতে কিন্তু চর্চা হয়। কিন্তু দেখো তোমাদের দোষ নয়, বা যে সমস্ত টিচার আজকে বলছি না যে 7-8 করে পাচ্ছে, ওনাদের দোষ নয়, এটা সিস্টেমের দোষ, বুঝলে? এটা সিস্টেমের দোষ, কিছু করারও নেই। তাই ওনাদের কম্পিটিশনটা কঠিন তোমাদের থেকে, তাই ওনাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। বুঝতে পারলে? এই অ্যাডভান্টেজে শুধু ওরা তা নয়, কিন্তু অনেক স্টুডেন্ট আছে। আজকে বর্ষা, তুমি বলো না, তুমি কি 10 নম্বর অ্যাডভান্টেজ পাবে না? তুমি তো হ্যাঁ স্কুলে পড়াও, সেটা পাবো। তাহলে তুমি হ্যাঁ তো সেটা তুমি তুমি পাবো। তুমি তো অযোগ্য চাকরি গেছে তা তো নয়। তুমি একটা স্কুলেতে পার্ট টাইম করতে তুমি 10 নম্বর অ্যাডভান্টেজ পাচ্ছ, হ্যাঁ কি না? এরকম কিন্তু আমার দেখা প্রচুর স্টুডেন্ট আছে যারা কোনো জায়গায় পার্ট টাইম করেছে, কোনো স্কুলে পড়িয়েছে, তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখে 10 নম্বর অ্যাডভান্টেজ আছে।
তার সঙ্গে ভালো প্রিপারেশন থাকলে তাদের চাকরি ভালো জায়গায়, মানে ভালো মেরিট লিস্টে নাম, জায়গায় ভালো জায়গায় নাম থাকবে। তো এটা নিয়ে না ভেবো না। আমি এখনো বলছি, টোটাল 100টা ভ্যাকেন্সি হলে 65টা নতুন ছেলে পাবে, 35টা পুরনো ছেলে পাবে। এটা কিন্তু পুরনোদের বলা উচিত নয়, কেন ওনাদের যথেষ্ট প্রেশার ওনাদের উপর। ওনারা টপিক কিচ্ছু জানেন না, ওনারা শুধু টপিকগুলো আবছা আবছা জানা, মানে তাদের থেকে তোমাদের অনেক ভালো প্রিপারেশন, বুঝলে। আমি একটা বড় স্কুলের একটা বায়োলজি টিচারের নাম্বার দেখছি, সে কোনোদিন আমার 25 নম্বরের পরীক্ষায় 7-8-এর বেশি পায় না। 40 নম্বরের বড় পরীক্ষা নিয়েছিলাম তোমাদের একটা, 40 কি 50, সেইখানে হচ্ছে মাত্র 13 পেয়েছে। তাহলে একই কোশ্চেনে তোমরা সেখানে 37-38 করে পাচ্ছ, তোমার 68, 60%, 62%, 75 নাম্বার থাকে। রাখার নাম্বার প্রতিটা পরীক্ষায় এক্সক্লুসিভ নাম্বার থাকে, বাকি ওদের নাম্বার নেই। নেই কেন? তার কারণ আছে শুভেন্দু যথেষ্ট ভালো নলেজ রয়েছে, তো সেখানে ওনাদের একটা এক্সিস্টিং টিচার, ওনাদের নলেজ নেই, তো এই নলেজটা তো খুব বাড়িয়ে দেবে না। হ্যাঁ, এরপরও আমি আমার বর্তমান সরকারকে বিশ্বাস করি না, যদি না কোশ্চেন লিক টিক করে দেয়, সেই ব্যাপারটা আমার বলা যাবে না, বলা উচিত নয়। এই লিক টিক করে দিলে তখন আলাদা ব্যাপার, বুঝতে পারলে, তখন আবার এক্সামের উপর কেস, নিয়োগ বন্ধ, তখন অন্য কিছু হতে পারে। যাই হোক, আমি টপিকে ফিরে আসি, টপিক অনেক বাকি রয়েছে আজকে, একটু টপিকে ফিরে এসো। তাহলে দেখো, উৎসেচক কি কি? পেপসিন, গ্যাস্ট্রিন, রেনিন, জিলাটিনেজ, আর একটা নোট ডাউন করো যে প্যারাপেপসিন। নোট ডাউন করো প্যারাপেপসিন। দেখো, আমি এই কদিন বলছি, 1 মাসে নেগেটিভ আর কিছু ভেবো না, যা ভাবো পজিটিভ ভাবো। পেপসিন, গ্যাস্ট্রিন, রেনিন, জিলাটিনেজ, প্যারাপেপসিন, হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো, এইটা গেল উৎসেচক। এবার অন্যান্য যে পদার্থগুলোর কথা আলোচনা করছি, অন্যান্য বলতে কি, এই একইভাবে এখানে কিন্তু দুটো পদার্থের নাম আমায় করতে হবে। একটা ঠিক আগের টপিক, নোট ডাউন করে নাও, মিউসিন। মিউসিন যেটা আমি লালা রসের ক্ষেত্রে বলেছিলাম, যেটা একটু থকথকে কোনো তরলকে, কোনো যেহেতু জল বেশি রয়েছে, তাহলে জলের মধ্যে স্যার আমি একটা কথা একটু বলছি, একটু হ্যাঁ, ছোট করে বলছি যে হ্যাঁ, স্যার আমার একটা 3.5 মাসের একটা ডেপুটেশন ছিল, তো ওইটা থেকে কি আমি কিছু নাম্বার পাতে পারি? 3.5 মাস? মানে একটা ওই প্যাটার্নিটি লিভের ছিল, ম্যাটার্নিটি লিভের প্যাটার্নিটি বলছি, আর তো সেটার মানে জয়েন মানে শুরু করতে করতে কিছুটা সময় চলে গেছিল, তাহলে 3 মাস, এই 3.5 মাসের ইয়াটা করেছিলাম আর কি। ওখানে কি তো এটা একবার তুমি না ওই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সঙ্গে যোগাযোগ করো, ইমিডিয়েট একটা। না, ওনারা বলেছেন মানে আমাদের স্থানীয় তো এখানে, মানে এখানের একটা ওই পুকুরিয়া হাই স্কুল থেকে আর কি, তো উনি বলেছেন যে সার্টিফিকেট দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে ওই যে নোটিফিকেশনে দিয়েছে তো প্রতি বছরে 2 নাম্বার, তাহলে সেই রকম রেসপেক্টে কি এটা কিছু পেতে পারি? একটু নিয়ে রাখো না, নিয়ে রাখো না। যখন ডকুমেন্ট সাবমিট করবে, ইন্টারভিউতে কিছু একটা কিছু ধরো, ইন্টারভিউতে 1-1.5 নাম্বারও অ্যাডভান্টেজ থাকতে পারে, ইন্টারভিউর ক্ষেত্রে বলছি, বুঝতে পারলে। হুম এটা একটা হুম যেহেতু গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে, গভর্নমেন্ট স্কুল তো, গভর্নমেন্ট স্কুল, হাই স্কুল হাই এমনি। স্কুল, তাহলে তুমি এটা নিয়ে রাখো, নিয়ে রাখো, নিয়ে রাখো। কোনো এখন যার যার রয়েছে, মানে যার যা মানে হাতে অস্ত্র রয়েছে, নিয়ে রাখো, নিয়ে রাখো, ঠিক আছে। ওখানে ইন্টারভিউ মানে এর সঙ্গে তুমি ডকুমেন্টেশনে অ্যাড করে দেবে, তাহলে ইন্টারভিউ ঢোকার আগে কিছুটা হয়তো অ্যাডভান্টেজ থাকতে পারে। এটা হয়তো তোমার এক্সপিরিয়েন্সে নাম্বার বাড়াবে না, কিন্তু ইন্টারভিউতে একটা নাম্বার একটা করতে পারে, যে এক্সপিরিয়েন্স বা ডেমনস্ট্রেশন ক্লাসের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ থাকতে পারে। ওকে, যাই হোক, ঠিক আছে। দেখো মিউসিন বললাম, আর একটা নোট ডাউন করো যে গ্লাইকোপ্রোটিন, যেটাকে আমরা কি বলি বলতো, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই কথাটা কেউ শুনেছো? ইন্ট্রিনসিক ফ্যাক্টর কেউ শুনেছো? ইন্ট্রিনসিক হ্যাঁ স্যার। ফ্যাক্টর, এই ইন্ট্রিনসিক হ্যাঁ স্যার। ফ্যাক্টরটা কি? এটা কিন্তু ওয়ান টাইপ অফ গ্লাইকোপ্রোটিন, যেটা কি করে, যা পাকস্থলীর, মানে পাকস্থলীর যে পাক গ্রন্থি, তার অক্সিন কোষ থেকে খরিত হয়, ঠিক আছে। অক্সিডেটিভ কোষ থেকে কিন্তু খরিত হচ্ছে, ঠিক আছে। এর কাজ কি বলতে পারবে? এই ইন্টেন্সিভ ফ্যাক্টরের কাজ কি? এর কাজ হচ্ছে ভিটামিন B12 কে শোষণ করা, ভিটামিন B12 কে শোষণ করা। তাহলে এই গেল পাকস্থলী রসের বিভিন্ন কম্পোজিশন। এইবার যেটা জানার প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, এই পাকস্থলী রসের কাজ কি? দেখো, পাকস্থলী রসের কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমরা কার কাজ দেখব, আমরা হাইলাইট করি। HCl এর কাজ খুব ইম্পর্টেন্ট, তারপরে দেখবো পেপসিনের কাজ, পেপসিনের কাজ ইম্পর্টেন্ট, রেনিনের কাজ, এই তিনটের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ছোট্ট করে লেখা আরম্ভ করি। বল, পাকস্থলী রসের মধ্যে থাকা HCl, এই HCl এর কাজ কি? কে বলবে? HCl এর কাজ কি?
HCl হচ্ছে ওই খাদ্য যে জীবাণু আম্লিক ধ্বংস করে। করে হুম, আর জীবাণুটা ধ্বংস করে স্যার। হুম, জীবাণুকে ধ্বংস করে স্যার। আর 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 একটা আর ইম্পর্টেন্ট থাকে, পেপসিনে পরিণত করে মনে হয় পেপসিনোজেনকে। হ্যাঁ ভেরি গুড, এই দুটো পয়েন্ট নোট ডাউন করবে। ফার্স্ট নোট ডাউন করবে জীবাণুনাশক, জীবাণুনাশক, আর তারপর নোট ডাউন করবে নিষ্ক্রিয় পেপসিনোজেন। নিষ্ক্রিয় পেপসিনোজেন, শুনে থাকবে কথাটা, নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে। এই গেল ACL এর কাজ, মনে থাকবে। এছাড়া এই ACL কি করে, এই ACL হচ্ছে আম্লিক মাধ্যমটাকে রক্ষা করে। এই মনে রাখা উচিত, পেপসিন অলওয়েজ আম্লিক মাধ্যমে সব থেকে ভালো কার্যকরী, তাই আম্লিক মাধ্যমটাকে কিন্তু রক্ষা করে কে, ACL। তাহলে ACL এর কাজ নিয়ে কারো কোনো ডাউট থাকা উচিত নয়, বোঝা গেছে? চল তাহলে বলছি স্যার একটা কথা, অবশ্যই, স্যার হ্যাঁ অবশ্যই বলো। স্যার বলছি তাহলে পেপসিনোজেনটা এটা একটা প্রো উৎসেচক। প্রউৎসেচক, একদমই ভেরি গুড, সুন্দর। নিষ্ক্রিয় অবস্থা থাকে এটা, যেহেতু এটা প্রউৎসেচক, নিষ্ক্রিয় অবস্থায় বর্তমান, তাই দেখো আমি এই উৎসেচকের লিস্টে রাখিনি, ঠিক আছে? উৎসেচকের লিস্টে কিন্তু পেপসিনোজেনকে রাখছি না, বোঝা গেছে? এটা ACL এর প্রভাবে পেপসিনে পরিণত হয়, যা আম্লিক মাধ্যমে সর্বাধিক কার্যকর। অসুবিধা নেই, চল। এরপরে আমাদের যেটা জানার দরকার পেপসিন। এই পেপসিনটা কাদের ওপর কাজ করে? যে বলবে প্রোটিনের উপর। প্রোটিন। প্রথমে এটা ভালো করে শুনে রাখো, প্রোটিনের আমি স্ট্রাকচার, আমি একদম ক্লাসে রেকর্ডিং দিয়েছিলাম, আমি করাইনি, বহুদিন আগে ক্লাস নিয়েছিলাম। প্রোটিনের স্ট্রাকচারটা কার উপর ডিপেন্ড করে? অ্যামাইনো অ্যাসিডের উপর ডিপেন্ড করে। অ্যামাইনো অ্যাসিডটা পারস্পরিক কি বন্ধন তৈরি করে? কে বলবে? পেপটাইড বন্ধন। পেপটাইড। সুন্দর সুন্দর, পেপটাইড বন্ধন, যেটা বহু পেপটাইড বন্ধনকে একত্রে আমরা পলিপেপটাইড বন্ধন বলি। এই পেপটাইড বন্ধনকে হাইড্রোলাইজ করে, অর্থাৎ আদ্য বিশ্লেষণ করে। তাহলে ভালো করে শুনে নাও যে কি কি ভাবে এটাকে চেঞ্জ হচ্ছে। তাহলে কি করে? ACL এর অম্লিক মাধ্যমে উপস্থিতিতে পেপসিন প্রোটিনকে পাচিত করে ফেলে এবং কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে। পেপটোনে পরিণত করে। তাহলে স্টেপগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যেমন আমি লিখিয়েছিলাম আগের টপিক, সেইভাবে কিন্তু এখানে টাইলিনের মতো করে লেখাবো। তাহলে প্রোটিনটা প্রথমে কিসে পরিণত হয়? প্রোটিনটা প্রথমে পরিণত হয় মেটাপ্রোটিনে। মেটাপ্রোটিন একটু ভালো করে লিখে নাও, মেটাপ্রোটিনে পরিণত হয়। মেটাপ্রোটিনে পরিণত হওয়ার পরে কি হয়? প্রাইমারি প্রোটিওজে পরিণত হয়। প্রাইমারি প্রোটিওজে পরিণত হয়। প্রাইমারি প্রোটিওজে পরিণত হয়। প্রাইমারি প্রোটিওজে পরিণত হওয়ার পর কি হয়? গৌণ বা সেকেন্ডারি প্রোটিওজে পরিণত হয়। সেকেন্ডারি প্রোটিওজে পরিণত হয়। এই সেকেন্ডারি প্রোটিওজ থেকে কি উৎপন্ন হয়? সেকেন্ডারি প্রোটিওজ থেকে উৎপন্ন হয় হচ্ছে পেপটোন। মনে থাকবে, এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে পেপটোন, মনে থাকবে। তাহলে প্রোটিনকে পেপটোনে পরিণত করছে এই স্টেপগুলোর মাধ্যমে কে? পেপসিন। বোঝাতে পারলাম? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? যায়নি? হচ্ছে? আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার এখানে লেখা প্রয়োজন, ভুলে গেছি আমি লিখতে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পেপসিন, 2 নম্বর গ্যাস্টিন, 3 নম্বর রেনিন, 4 নম্বর জিলাটিনেজ, 5 নম্বর প্যারাপেপসিন, 6 নম্বর উৎসেচকের নামটা নোট ডাউন করো, এটা খুব ইম্পর্টেন্ট, মনে এই মুহূর্তে খেয়াল করলো। গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ, মনে থাকবে? গ্যাস্ট্রিক লাইপেজ হয়েছে। রেসপন্স করো, লেখা হয়েছে। চলো, এরপরে আমরা কার কাজ দেখি? স্যার আর একটা ওই ক্যাথেপসিন আছে কি? আরো কিছু আছে, যেমন ইউরিয়েজ, যেটাকে হচ্ছে যদি ইউরিয়া কোনো কারণে প্রবেশ করে তাকে হচ্ছে এ করে ফেলে, মানে নষ্ট করে ফেলে, রয়েছে। এগুলো আর আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আরো রয়েছে, যেমন হচ্ছে কার্বনিক অ্যানাইড্রেজ, লাইসোজাইম তো আছেই। এগুলো আর সেরকম গুরুত্বপূর্ণ উৎসেচকের উৎসেচক প্রচুর রয়েছে, তো তার মধ্যে এইগুলো গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট হেডিং করো রেনিন। এই রেনিন কিভাবে কাজ করে কে বলবে? এটা বলা উচিত, আমরা ক্লাস রেনিন দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করে। দেখো, এটা শিশুদের পাকস্থলীতেই থাকে। হ্যাঁ, রেনিন কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার, যে রেনিন কিন্তু বেশ কয়েকটা স্টেপে তবে কিন্তু এটাকে দ্রবণীয় কেসিনে পরিণত করে। তাহলে এখানে আমাদের মনে রাখা দরকার স্টেপ 1 কি বিক্রিয়া ঘটে, জাস্ট লিখে নাও, মনে থাকবে। তাহলে এখানে কি হয়? প্রথমে লিখে নাও প্রোরেনিন। প্রোরেনিনটা কি? এই প্রোরেনিনটা ACL এর উপস্থিতিতে
কিসে পরিণত হয়? রেনিনে পরিণত হয়। মনে থাকবে, রেনিনে পরিণত হয়। এরপরে ভালো করে শুনবে, মানুষের পাকস্থলী রসে এই রেনিনটা কিন্তু ডিরেক্টলি থাকে না। ভালো করে শুনবে, ডিরেক্টলি থাকে না। কি থাকে? এটা এটা মানে মেনলি থাকে পড়িলি গরু বা অন্যান্য যে কোনো হচ্ছে যেগুলো প্রচুর পরিমাণে তোর দুধ গন্ধ তো উৎপন্ন করে। হুম। আচ্ছা সুস্মিতা, একটু মিউট করে দাও। অন্যান্য অন্যান্য যেগুলো দুধ উৎপন্ন করে Sorry, তাদের sir. পাকস্থলীর রসে লক্ষ্য করা যায়। এবার একটা বিশেষ আয়ন বর্তমান, যে আয়নটার উপর রেনিন মানে তার উপস্থিতিতে আয়ন কিন্তু মানে রেনিন কিন্তু কার্যক্ষম। সেটা কোন আয়ন? কে বলবে? কোশ্চেন দেয় কিন্তু। কোন আয়ন যেখানে রেনিন সব থেকে বেশি কার্য করতে পারে? বলা যাবে? কোন ধাতব আয়ন? শুনতে পাচ্ছি না, ভালো করে বলো শুভেন্দু। ক্যালসিয়াম। ক্যালসিয়াম। নোট ডাউন করো। ক্যালসিয়াম দুগ্ধ প্রোটিন বা দুগ্ধ প্রোটিন হিসেবে কি বর্তমান? লিখে রাখো কেসিনোজেন। ওকে, এই কেসিনোজেন প্রোরেনিন থেকে উৎপন্ন হওয়া রেনিন এবং ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় আর্দ্র বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়? দ্রবণীয় কেসিন উৎপন্ন হয়। দ্রবণীয় কেসিন উৎপন্ন করে। ওকে, এই দ্রবণীয় কেসিন কি করে? এর পরবর্তী স্টেপে, স্টেপ 3-তে যেটা বলতে পারি, স্টেপ 3-তে এই দ্রবণীয় কেসিন কি করে? দ্রবণীয় কেসিন আরো সিস্টেমে বা পাকস্থলীর রসে উৎপন্ন মানে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় ক্যালসিয়াম কেসিনেট উৎপন্ন করে। ক্যালসিয়াম কেসিনেট উৎপন্ন করে। ক্যালসিয়াম কেসিনেট উৎপন্ন করে। ওকে, এই ক্যালসিয়াম কেসিনেট হচ্ছে দুগ্ধ প্রোটিনের মানে জমে যাওয়া একটা রূপ। এটা কিন্তু ইনসলিউবেল অর্থাৎ অদ্রবণীয়। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কিনা? এইভাবে কিন্তু বলতে পারি যে রেনিন কাজ করে। তাহলে তোমাদের মনে হতে পারে এটা তো একটা অদ্রবণীয় জিনিস তৈরি হলো, এটা কি হবে? মানুষের ক্ষেত্রে দুগ্ধ প্রোটিন যে এই যে জমাট বাঁধা যে অংশ যেটাকে আমরা বলি ক্যালসিয়াম কেসিনেট, এটা কার দ্বারা আত্মবিশ্লেষিত হয়? এর জন্য আবার একটা হচ্ছে বিশেষ উৎসেচকের নাম বলতে হবে, যেটা আগেই আলোচনা করলাম, সেটা হচ্ছে পেপসিন। এই পেপসিন এটাকে কিসে পরিণত করে? কে বলবে? এটা কিসে পরিণত করবে? পেপটোনে পরিণত করে। এই পেপটোনটা কি? সরলতম প্রোটিন। বোঝা গেছে? তাহলে হাইলাইট করছি এখানে দুগ্ধ প্রোটিন। দেখো, প্রোটিন আছে মানেই কিন্তু পেপসিন কাজ করবে। তবে ডাইরেক্ট দুগ্ধ প্রোটিনের উপর কি পেপসিন কাজ করতে পারে? না। তাই এখানে রেনিনের ক্রিয়া রয়েছে। রেনিন এটাকে কিসে পরিণত করে দেয়? রেনিনের কাজ জাস্ট এইটুকু কনভার্ট করা। কোথায়? ক্যালসিয়াম কেসিনেটে পরিণত করা। এটাকে কি বলে জানো? এটাকে বলে দুগ্ধ প্রোটিনের ক্লটিং স্টেজ। এটা আবার পেপসিনের দ্বারা পেপটোনে পরিণত হয়। বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? এরপরে লাস্টে যেটা আমি আলোচনা করছিলাম, এটা জাস্ট মুখে বলে দিচ্ছি যে গ্যাস্ট্রিক লাইপেজ। লাইপেজ শুনে কি মনে হচ্ছে এটা কার উপর ক্রিয়া করে? লিপিড বা ফ্যাট। একদমই তাই। এই গ্যাস্ট্রিক লাইপেজ ক্রিয়া করবে একদম কাকে কনভার্ট করে দেয়? ফ্যাটকে কনভার্ট করে। এই ফ্যাটকে এই গ্যাস্ট্রিক লাইপেজ আত্মবিশ্লেষিত করে কি উৎপন্ন করে? ফ্যাটের দুটো সহজ উপাদান কি কি? গ্লিসারল। ভেরি গুড। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের তো কলেজ লেভেল স্কুল লেভেলের বন্ধু থাকতে পারে যাদের এই সাবজেক্ট নিয়ে এসএলএসটি দিচ্ছে, তাদের সঙ্গে না বেশি ডিসকাস করো না যে নিজের কতটা প্রিপারেশন, তোমাদের কতটা প্রিপারেশন, কি ব্যাপার, এতটা ডিসকাস করো। যত ডিসকাস করবে টেনশন বাড়বে। টেনশনে কিন্তু প্রিপারেশন থেকে আরম্ভ করে পরীক্ষা সবই খারাপ হয়। বেশি ডিসকাস করো না। যে যার মতো করছে, যে যার যেভাবে করছে করুক, তোমরা নিজের মতো করে করো, কিন্তু ডিসকাস এত কিছু করতে যাবো না। ওকে, চলো তাহলে এরপরে আমাদের পাকস্থলী হলো। এরপরে আমরা কোন রস নিয়ে আলোচনা করব? নোট ডাউন করো, অগ্নাশয় রস। ইংলিশে কি বলতে পারি? প্যানক্রিয়াটিক জুস। অগ্নাশয় রস। অগ্নাশয় রস। তাহলে এখানে সেই একইভাবে একটু আলোচনা করে নিই। অগ্নাশয় রসের পিএইচ কত বলা যাবে? এইটা কিন্তু বেসিক। এর পিএইচ হচ্ছে 8 থেকে 8.3।
ঠিক আছে? এই স্পেসিফিক গ্র্যাভিটিটা আমার না খেয়াল নেই, আমি একটু লিখে রাখো, পারলে তোমরা একটু ফাঁকা রাখো, একটু দেখে নিয়ে কোথায়, আমার না খেয়াল নেই এর আপেক্ষিক গুরুত্বটা। ওকে, এর আপেক্ষিক গুরুত্ব ওয়ানের সামথিংই হবে, কিন্তু এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, আমি এটা ফাঁকা রাখছি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে এর উপাদান। তার এর উপাদানটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এই অগ্ন্যাশয় রসের একেও দুটো ভাগে ভাগ করা যায়, তবে অগ্ন্যাশয় রস কিন্তু অন্যান্য রসের তুলনায় কিছুটা ঘন বলতে পারি। ঘন কি করে বুঝবো? এর জল রয়েছে 97.6%। দেখো অনেকটা বলবো না, কি মানে পার্সেন্টেজ ওয়াইজ বাকিগুলোর থেকে অনেকটাই কম। আর কঠিন পদার্থ কত? 2.4%। ওকে, দেখো জলের আর ব্যাপার বলার নেই, কিন্তু এই যে কঠিন পদার্থ বললাম, এই কঠিন পদার্থের মধ্যে জৈব আর অজৈবর ভাগ কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা আলোচনা করব জৈব। তাহলে জৈবর মধ্যে কি বর্তমান? জৈবর মধ্যে বেশ কিছু উৎসেচক বর্তমান। উৎসেচকের মধ্যে কি কি আছে বলা যাবে? দেখি অন্তত 2-3টে নাম বলো তো। স্যার এই ট্রিপসিন আছে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ যেটা, তারপরে লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ আছে। নোট ডাউন করো। তবে ট্রিপসিন প্রথমেই যেটা বলি, ওটা কিন্তু ট্রিপসিন হিসেবে থাকে না। কি হিসাবে থাকে বলতে পারবে? ট্রিপসিনোজেন হিসেবে থাকে। ওকে, সেটাও কিন্তু আরেকটা বিশেষ হরমোনের আরেকটা বিশেষ উৎসেচকের প্রভাবে সক্রিয় হয়ে ওঠে। তাহলে এখানে আগে নোট ডাউন করে নাও ট্রিপসিন, তারপর নোট ডাউন করো অ্যামাইলেজ। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই যেগুলো আমি ব্ল্যাকে লেখাচ্ছি এইগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। তারপর নোট ডাউন করো কাইমোট্রিপসিন বা কাইমোট্রিপসিনোজেন, যাই বলতে পারি, কাইমোট্রিপসিনের পর নোট ডাউন করো কার্বক্সিপেপটাইডেজ, তারপর নোট ডাউন করো ইলাস্টেজ। যদি কোনো কিছু ছেড়ে যায় একটু আমাকে ধরিয়ে দিও। ইলাস্টেজের পর নোট ডাউন করো কোলাজিনেজ, কোলাজিনেজের পর নোট ডাউন করো যে লাইপেজ। তবে এই লাইপেজকে এইভাবে বলা হয় যে প্যানক্রিয়াটিক লাইপেজ। তারপর নোট ডাউন করো নিউক্লিওটাইডেজ। আচ্ছা, এই যে স্পেসিফিক গুরুত্ব যেটা বললাম না, তোমরা কিন্তু দেখে নিও কোথাও। ঠিক আছে, দেখো এইগুলো হচ্ছে প্রত্যেকটা উৎসেচকের নামেই বললাম। এবার বাকি চলে এসো অজৈব। তাহলে এদের মধ্যে যদি পার্সেন্টেজ করা হয়, অজৈবর পার্সেন্টেজ মাত্র 0.6%, জৈবর পার্সেন্টেজ হচ্ছে 1.8%। ওকে, এই যে অজৈব বলছি, অজৈবর মধ্যে সেই একইভাবে একটু আমরা ভাগ করে অ্যানায়ন ক্যাটায়ন লিখে নেব একইভাবে, Na+, Ka+, Ca2+। তবে এখানে ম্যাগনেসিয়াম থাকে না, এখানে থাকে জিঙ্ক এই অগ্ন্যাশয় রসে। ঠিক আছে, আর অজৈব বলতে মানে অ্যানায়নিক পার্টে কি থাকে? ক্লোরাইড, ফসফেট আর HCO3-। এটার মানে কি? HCO3- মানে কি বলা উচিত? পারবে বলতে? বলো। কার্বনেট বাইকার্বনেট। খেয়াল রেখো। কার্বনেট। ওকে, চলো এবার আমরা আলোচনা করব কি যে কোনটা কিভাবে কাজ করে। তার মধ্যে কোনগুলো আলোচনা করব? ট্রিপসিন আলোচনা করব, কাইমোট্রিপসিন আলোচনা করব, লাইপেজ আলোচনা করব। সবগুলো আলোচনার প্রয়োজন নেই, তবে বলে দেবো। প্রথমে ট্রিপসিন কি কাজ করে, কিভাবে কাজ করে? প্রোটিনের উপর তো কাজ করে ট্রিপসিন, পেপটাইড বন্ড। ট্রিপসিনটা প্রোটিনের উপরে করে। তবে তার আগে একটা জিনিস আমাদের লিখে নেওয়া দরকার, স্পেশাল নোট হিসেবে কোশ্চেনটা দেয় যে নিষ্ক্রিয় অ্যাকচুয়ালি তো থাকে তো ট্রিপসিনোজেন থাকে। এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন পরিণত হচ্ছে কিসে? সক্রিয় ট্রিপসিনে পরিণত হচ্ছে। এবার বলতে পারবে কিসের প্রভাবে এটা পরিবর্তিত হয়? কোন উৎসেচকের সহায়তায়? বলা যাবে এন্টারোকাইনেজ। পারফেক্ট। এই এন্টারোকাইনেজ কোথায় থাকে? এই এন্টারোকাইনেজ থাকে কিন্তু ইন্টেস্টিনাল জুসে, যেটাকে আন্ত্রিক রসে বলতো। আন্ত্রিক রসে, পারফেক্ট, ভেরি গুড, ক্ষুদ্রান্ত, সুন্দর। আন্ত্রিক রসে কিন্তু এন্টারোকাইনেজ বর্তমান। এই এন্টারোকাইনেজের প্রভাবে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। হচ্ছে
হ্যাঁ কি না? এরপরে কি হয়? এরপরে আমরা জাস্ট প্রোটিনের সেই এইগুলো লিখবো পরপর, যে যে স্টেপগুলো কি লিখবো, যে ট্রিপসিন কার উপর কাজ করে, প্রোটিনের উপর কাজ করে। বাট জাস্ট আমি আগে যেভাবে লিখেছিলাম সেইভাবে, আগে বলতে কি, প্রোটিন, মেটাপ্রোটিন, প্রাইমারি প্রোটিওজ, সেকেন্ডারি প্রোটিওজ, পেপটোন। তবে আমাদের ট্রিপসিন আরেকটু সরলতম অংশে কিন্তু ভেঙে দেয়, যেটা পেপসিন ভাঙতো না, ট্রিপসিন কিন্তু ভেঙে দেয়। তাহলে আমি এই প্রোটিন থেকে শুরু করে একটু এগিয়ে গিয়ে ডাইরেক্ট আমি প্রোটিন পর্যন্ত এগোতে পারি। সরি, প্রোটিন কেন বলছি, পেপটন পর্যন্ত এগোতে পারি, হ্যাঁ কি না? এর মাঝে স্টেপগুলো নিশ্চয়ই আমরা বলার প্রয়োজন নেই, কেন আগেরটাতে লিখিয়েছি। কোথায় লিখালাম? এইখানে লিখালাম, দেখে নাও, আন্ডারলাইন করছি। প্রোটিন থেকে পেপটোন মাঝে যে স্টেপগুলোই আছে সেই স্টেপগুলো এখানেও হবে, হ্যাঁ কি না? এখানে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে ইম্পর্টেন্ট যে এই ট্রিপসিন পেপটোন পর্যন্ত করে থেমে থাকে না। এরপরে কি থাকে? এরপরে হচ্ছে পলিপেপটাইডকে বিশ্লিষ্ট করে, হ্যাঁ কি না? পলিপেপটাইডকে বিশ্লিষ্ট করে কি হয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়, ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডে। এইবার ইম্পর্টেন্ট যে অগ্নাশয়ের যে প্রোটিন ভঙ্গ উৎসেচক ট্রিপসিন বর্তমান, তারা কোন কোন অ্যামাইনো অ্যাসিডে বিশ্লিষ্ট করে? তো বলতে পারবে? দুটো অ্যামাইনো অ্যাসিডে বিশ্লিষ্ট করে, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। একটা হচ্ছে টাইরোসিন আর একটা লিউসিন। ডাউন করবে, লিউসিন আর টাইরোসিন, লিউসিন আর টাইরোসিন। ক্লিয়ার? দেখো আমি কিন্তু এইটুকুটা লেখালাম না, কারণ এইটুকুর মাঝখানে যেটা হয়েছে সেটা কার দ্বারা হয়? সেটা কিন্তু পেপসিনের দ্বারাও যেমন হয়, ট্রিপসিনের দ্বারাও সেরকম হয়। হয়েছে? বলে বলবে আমাকে হ্যাঁ কি না, কিছু তো বলো। হচ্ছে, চল এরপরে দেখো, এই যে কাইমোটিপসিন বলছি, এটা কার উপর কাজ করে? জাস্ট কার উপর কাজ করে লিখলেই চলবে। কে বলবে? দেখি কে বলতে পারে। এটাও কি প্রোটিন? এটাও অবশ্যই প্রোটিন, কিন্তু কি ধরনের প্রোটিন? কি ধরনের প্রোটিন? কাইমোটিপসিন কি ধরনের প্রোটিনের উপর কাজ করে? দেখো, নোট ডাউন করো, দুগ্ধ প্রোটিন। দুগ্ধ প্রোটিন মনে থাকবে। তবে তোমাদের মনে হতেই পারে যে স্যার রেনিন তো রয়েছে, ভালো করে দেখো রেনিনটা কোন মাধ্যমে কাজ করে। রেনিনটা কোন মাধ্যমে কাজ করে? এটা কি মাধ্যম? অম্ল মাধ্যমে। অম্ল মাধ্যম। এটা নোট ডাউন করো, ক্ষারীয় মাধ্যম। কোশ্চেনটা কতটা ডিফিকাল্ট হতে পারে নিজে ভাবো। বোঝা গেছে? ক্ষারীয় মাধ্যমে দুগ্ধ প্রোটিনের উপর কে কাজ করে? কাইমোটিপসিন কাজ করে। কাইমোটিপস। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? চল এবার নোট ডাউন করো যে কার্বক্সি পেপটাইডেজ, এটা কার উপর কাজ করবে? দেখো, পেপটাইডেজ শুনছো মানে, এটা কার বন্ধন? নিজেরা ভেবে বলো, বুঝতে পারো। প্রোটিন। প্রোটিনের বন্ধন। প্রোটিন। ভালো করে নোট ডাউন পলিপেপটাইড। করো। ভেরি গুড। ক্ষুদ্র প্রোটিন অণু, ক্ষুদ্র প্রোটিন অণুর উপর কাজ করে, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। কারণ দুগ্ধ প্রোটিন করুক, ক্ষুদ্র প্রোটিন করুক, প্রোটিন করা মানে সেটা এন্ড প্রোডাক্ট কি হবে? পেপটোন হবে। শূন্য না? বোঝা গেল না? হয়েছে? হয়েছে, হ্যাঁ কি না? এবার চলো ইলাস্টেজ। ইলাস্টেজ কার উপর কাজ করে? ইলাস্টেজ কার উপর কাজ করে বলা যাবে? ইলাস্টেজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের উপর কাজ করে। নোট ডাউন করো, শুধু যখন কোনো কঠিন কোশ্চেন আসবে এই কোশ্চেনগুলো চলে আসে। ওকে, অ্যামাইনো অ্যাসিডের উপর কাজ করে। লাইপেজ কার উপর কাজ করে বলার প্রয়োজন আছে? আর বলবো না। এটা লিপিডের উপরে। ফ্যাটের উপর কাজ করে। এক্স্যাক্টলি, ফ্যাটের উপর কাজ করে। কাকে ভেঙে কি করে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করে। ব্যাস, চলো এরপরে আর তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর একটা কোশ্চেন দেয়, এই অ্যামাইলেজ কার উপর কাজ করে? অ্যামাইলেজ কার উপর কাজ করে? মানে শ্বেতসার। শ্বেতসার, কার্বোহাইড্রেট। লিখে রাখো, স্পেসিফাই করে লিখে রাখো, শ্বেতসার। স্পেসিফাই করে লেখা উচিত শ্বেতসার। ওকে, বা গ্লাইকোজেন এর উপর কাজ করে। দেখো তাহলে অগ্নাশয় রসের বিভিন্ন উৎসেচক কার কার উপর কাজ করছে? ক্লিয়ার?
হ্যাঁ কিনা রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নেক্সট আমরা যেটা আলোচনা করব আন্তিক রস হয়ে এসছে, অধৈর্য হয়েও না, আন্তিকার বাইল করলেই কমপ্লিট, যেটাকে পিত্ত রস বলি। আন্তিক রস, তাহলে আন্তিক রসের পিএইচ কত? আন্তিক রসের পিএইচ কত কোশ্চেন দেয়? 8.3। 8.3 এই স্পেসিফিক গ্র্যাভিটিটা আমার মনে আছে, লিখে নাও, আপেক্ষিক গুরুত্ব বলে, আপেক্ষিক গুরুত্ব বলে নোট ডাউন করে নাও, 1.01। ওকে, চলো এই আন্তিক রসকে যদি আমরা ভাগ করি, কিরকম ভাগ, কম্পোজিশন অনুযায়ী যদি ভাগ করি, তাহলে কটা ভাগে ভাগ করতে পারি? সেই একই রকম ভাবে নোট ডাউন করো, দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কঠিন। ওকে, জল এর থাকে 98.5, এখানে থাকে 1.5%। এই যে কঠিন বললাম, কঠিনের মধ্যে আবার কি অজৈব আর জৈব? অজৈব তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, জৈবর উপরে কনসেন্ট্রেট করা উচিত। অজৈব তেমন ইম্পর্টেন্ট নয়, সবার ক্ষেত্রেই মোরলেস সেম, ঠিক আছে? তাই এটাই আমি আর লেখাচ্ছি না। এখানে সেম বলতে কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তার ক্লোরাইড, বাইকার্বনেট আর ফসফেট লবণ, ঠিক আছে? দেখো একমাত্র কোশ্চেন আসেনি, কখনো দিতেই পারে যে জিঙ্ক কোথায় বর্তমান। জিঙ্ক কিন্তু একমাত্র অগ্ন্যাশয়রসে বর্তমান, বাদ বাকি প্রতিটা ক্ষেত্রে কিন্তু সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু উপস্থিত, ঠিক আছে? চল এইবার জৈব বলছি, মানে জৈবর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? জৈবর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, বলো, এটা তার উৎসেচক। এই উৎসেচকের নামগুলো পর পর একটু লিখে নেওয়া প্রয়োজন, অনেকগুলো নাম রয়েছে। ফার্স্টে নোট ডাউন করে, যেটা আগে আলোচনা করে নিয়েছি সেটাই প্রথম দিয়ে আলোচনা করি। এন্টারোকাইনেজ, এর কাজ কি আর লেখানোর প্রয়োজন? এন্টারোকাইনেজ কি করে আরেকবার বলে দাও। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে, ট্রিপসিনোজেন যখন ট্রিপসিন হয়ে যায়, তারপরে ট্রিপসিনের যে কাজটা হ্যাঁ, করে। মানে সক্রিয় ট্রিপসিনে রূপান্তরিত করে। চলো এরপরে লিখে রাখো যে অ্যামাইনোপেপটাইডেজ, নোট ডাউন করো, অ্যামাইনোপেপটাইডেজ। অ্যামাইনোপেপটাইডেজ এর সঙ্গে সঙ্গে আলোচনা করি। অ্যামাইনোপেপটাইডেজ বলতে কার উপর ক্রিয়া করবে? বলা স্যার, উচিত অ্যামাইনো প্রোটিন, অ্যাসিডের উপর। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের উপরে। আবার আরো স্পেসিফাই করে কিছু বলি, অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপের উপর ক্রিয়া করে। আর আরো স্পেসিফাই করে যদি বলি, লিখে রাখো, একটা লেখো পাশে রাজতে লিখে নাও, অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপ, বুঝা গেছে? চল নেক্সট নোট ডাউন করো, ডাইপেপটাইড। ডাইপেপটাইড বা ডাইপেপটাইডেজ, ওকে? ডাইপেপটাইড কার উপর ক্রিয়া করবে কি মনে হয়? অ্যামাইনো অ্যাসিড। এখানেও কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে বিশ্লিষ্ট করে, ওকে? তারপর নোট ডাউন করো পলিনিউক্লিওটাইডেজ। পলিনিউক্লিওটাইডেজ, পলিনিউক্লিওটাইডেজ কার উপর ক্রিয়া করবে? নিউক্লিক অ্যাসিডের উপর। এটা কিসে রূপান্তরিত হয়? নিউক্লিক অ্যাসিড কিসে রূপান্তরিত করবে? এন্ড প্রোডাক্ট কি হবে বলা উচিত? এন্ড প্রোডাক্ট কি হবে কে বলবে? যদি নিউক্লিক অ্যাসিডের উপর ক্রিয়া করে, নিউক্লিক অ্যাসিডের এন্ড প্রোডাক্ট কি বলো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, পারফেক্ট, ভেরি গুড, সুন্দর সুন্দর। তারপরে নেক্সট নোট ডাউন করবে যে নিউক্লিওসাইডেজ। নিউক্লিওসাইডেজ, নিউক্লিওসাইডেজ এটা কার উপর ক্রিয়া করে বলা যাবে? নিউক্লিওসাইড নাকি? এটা কার উপর ক্রিয়া করে? নিউক্লিওসাইড। এটা হচ্ছে নিউক্লিওসাইডের উপর কাজ নিউক্লিওসাইড। করে। এবার নিউক্লিওসাইডের উপর তো কাজ করলো, এন্ড প্রোডাক্ট কি হবে? এন্ড প্রোডাক্ট কি হবে? নিউক্লিওসাইডই হবে তো তাহলে। না, যদি নিউক্লিওসাইডের উপর কাজ করছে তো বুঝলাম, নিউক্লিওসাইড থেকে কি পাওয়া যায়? নিউক্লিওসাইড থেকে কি পাওয়া যায় শুভেন্দু আরেকবার বলো, বলা উচিত। কি পাওয়া যাবে? নাইট্রোজেন ধর্মী ক্ষার, হ্যাঁ কি না? সেই পিউরিন, পিরিমিডিন, আর কি পারবে? রাইবোজ সুগার। রাইবোজ হতে পারে, মানে সুগার লিখে রাখি, রাইবোজ হতে পারে, ডিঅক্সিরাইবোজ হতে পারে, হ্যাঁ কি না? বেসিক একদম বায়োকেমিস্ট্রি, ওকে? লাস্ট নোট ডাউন করো ইরিপসিন। ইরিপসিন কার উপর কাজ করে বলতেই হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইরিপসিন কার উপর কাজ করে? ইরিপসিন পেপটাইড বন্ধন অর্থাৎ প্রোটিনের উপর কাজ করে, দিয়ে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যায়, হচ্ছে? চলো এখনো শেষ হয়নি কিন্তু। নেক্সট নোট ডাউন করবে যে কি লিখবো, এটা কিভাবে হেডিং করবো? আচ্ছা লিখে নাও অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক,
ইরিপসিনটা বললাম যে প্রোটিন, অ্যামাইলোলাইটিক। এই অ্যামাইলোলাইটিক বলতে কি বুঝি? অ্যামাইলোলাইটিক, স্যার ওইটা স্যার কার্বোহাইড্রেটের উপরে যেটা ক্রিয়া করে সেটাই তো অ্যামাইলোলাইট, হ্যাঁ এটা ভেরি কি একটা গুড, এনজাইম? সুন্দর সুন্দর, ভেরি গুড। অ্যামাইলোলাইটিকের অ্যাকচুয়ালি এক্সাম্পল কি বলা যাবে? একটু লিখে নাও। অ্যামাইলোলাইটিকের 3টে এক্সাম্পল হচ্ছে কি কি? একটা হচ্ছে, নোট ডাউন করো, মল্টোজ। মল্টোজকে কিসে ভেঙে দেয়? সরি, মল্টোজ কেন লিখছি, একটু রেকটিফাই করে দাও। মল্টেজ, তেজ স্যার, মল্টেজ, মল্ট হবে, সুক্রেজ হবে, ক্যামাইলেজ হবে আর আইসোমল্টেজ, চারটে। হ্যাঁ, মল্টেজ, সুক্রেজ। মল্টেজ কার উপর কাজ করে? মল্টোজের উপর। মল্টোজের উপর। সুক্রোজের উপর কাজ করে সুক্রেজ। ল্যাকটোজের উপর কাজ করে ল্যাকটেজ। আর একটা বাকি থাকলো, নোট ডাউন করো, আইসোমল্টেজ। আইসোমল্টেজ, চারটে চারটে। ওকে, নাম শুনেই বুঝতে পারবো যে স্টার্টিং মেটেরিয়াল কে। আর এন মেটেরিয়াল কে মনে হতে পারে? এন মেটেরিয়াল কে বলবে? বলা উচিত। এন মেটেরিয়াল কে হতে পারে? আরে প্রতিটা ক্ষেত্রে গ্লুকোজ, প্রতিটা ক্ষেত্রে গ্লুকোজ নাকি? আচ্ছা, আরেকটা সরি ইম্পর্টেন্টটা ভুলে গেছি। অ্যামাইলেজ। অ্যামাইলেজ কার উপর কাজ করে? শ্বেতসারের উপর, ঠিক আছে? তবে অ্যামাইলেজ যে কাজ করছে শ্বেতসারের উপর, এর কিন্তু এন্ড প্রোডাক্ট গ্লুকোজ নয়, এর এন্ড প্রোডাক্ট কি? মল্টোজ। তাহলে অ্যামাইলেজ উৎসেচক শ্বেতসারকে বা স্টার্চকে মল্টোজে পরিণত করে। পরবর্তী ক্ষেত্রে মল্টেজ ওই মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। চলো, হ্যাঁ স্যার। আর একটা লাস্ট নোট ডাউন করো, যে লাইপোলাইটিক। লাইপো শুনেই বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ স্যার, হয়েছে। লাইপোলাইটিক। লাইপোলাইটিক বলতে কি? লাইপোলাইটিক বলতে স্যার ওটা ফ্যাট। ফ্যাটের উপরে যেটা ক্রিয়া করে সেইটা। ব্যাস। ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে কে রয়েছে? লাইপেজ। এর মধ্যে কে রয়েছে? লাইপেজ। হ্যাঁ কি না? যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে কিন্তু চেঞ্জ করে ফেলে, মানে কনভার্ট করে ফেলে। অসুবিধা নেই। চল, লাস্ট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করবো, হেডিং করে নাও, যে বাইল বা পিত্তরস। এটা কিন্তু আমাদের সিলেবাসে স্পেশাল করে বলা আছে, পিত্তরস। কোশ্চেন আসতেই পারে এই অংশ থেকে। দেখ, এই পিত্তরস বলতে বা পিত্তরসের উপাদান বলতে কিসের কথা বলবো? এখানে কিন্তু মনে রাখার ব্যাপার, এখানে সব থেকে জলের পরিমাণটা কম থাকে, ঠিক আছে? এখানে জলের পরিমাণ কম থাকে, এটা মনে রাখার ব্যাপার। এটা যথেষ্ট ক্ষার ধর্মী হয়। তুমি পিএইচ, হ্যাঁ বলছি অবশ্যই। পিএইচ হচ্ছে 8.2 থেকে 8.6। ওকে, এর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি কত হচ্ছে? স্পেসিফিক গ্র্যাভিটি নোট ডাউন করে নাও, যে 1.01 থেকে 11 থেকে 12। ওকে, এটা গেল হচ্ছে পিএইচ এর স্পেসিফিক গ্র্যাভিটি। এরপর উপাদান অনুযায়ী যদি ভাগ করার চেষ্টা করি, কিভাবে নোট ডাউন করবো একটু দেখো। এখানে কিন্তু না ফেরিগাস পার্টগুলো রয়েছে, তো তাই এটাকে ঠিক এইভাবে লিখবো, পরপর লিখবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে জল প্রায় 89%, কঠিন প্রায় 11%। কঠিনের মধ্যেই তুমি অজৈব লবণ করতে পারো, তবে কঠিন বাদ দিয়ে জৈব লিখে রাখো, এটাকে স্পেসিফাই করে আলাদা করে দিচ্ছি। জৈব পদার্থ নোট ডাউন করে নাও, প্রায় 1%, 1.3%, এরকম 1.3%। ওকে, আচ্ছা দাঁড়াও, এইভাবে লেখা দরকার, এটা কাটো তো। এইভাবে লিখতে গেলে তোমাদের কনফিউজ হবে। না ধরে যাও, কারণ জৈবর মধ্যেই কঠিন থাকে, সমস্যা হবে। এক্সট্রিমলি সরি, এইভাবে না করাই ভালো। এইভাবে লেখো, যেমন করতে, যে একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কঠিন। যেমন করতে, এটাকে এইভাবে করা দরকার নেই। জল হচ্ছে 89%, কঠিন হচ্ছে 11%। ওকে, জলের আর তেমন কোনো ভাগ নেই, কিন্তু কঠিনের মধ্যে আরো তোমার যে ভাগগুলো করি তার ভাগগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেন আমাদের স্পেসিফাই করে এই বাইল সম্পর্কে আলোচনা করার কথা বলা আছে। অজৈব প্রায় 0.7% থাকে, জৈব প্রায়
10.3% বর্তমান, আর বাকিটা কিন্তু অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থের মধ্যে কি থাকে? কোলেস্টেরল প্রচুর থাকে। ওকে, অন্যান্য পদার্থ। এবার আমাদের আলোচনার বিষয় কি দেখো, অজৈবর মধ্যে আর বলছি না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর কার্বনেট, বাইকার্বনেট, ক্লোরাইড। এইবার অজৈবর মধ্যে কি থাকে, জৈবর মধ্যে কি থাকে, এইটা আমাদের একটু ইম্পর্টেন্ট। এখানে থাকে যেটা, প্রথমে নোট ডাউন করা, পিত্ত লবণ। পিত্ত লবণ কি কি আমাদের একটু জানতে হবে। পিত্ত রঞ্জক, পিগমেন্ট আমাদের জানতে হবে। ওকে, আর লাস্ট নোট ডাউন করো পিত্ত অ্যাসিড। এই অ্যাসিড গুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই তিনটে ভাগ এইভাবে কিন্তু আমি করিয়ে রাখছি, পিত্ত লবণ, পিত্ত রঞ্জক, পিত্ত অ্যাসিড। চলো, পিত্ত লবণ মধ্যে কি কি রয়েছে বলা যাবে। দুটো লবণ রয়েছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম গ্লাইকোলেট একটা তো আছে। হ্যাঁ, আর একটা সোডিয়াম টোরোকোলেট। ভেরি গুড, সুন্দর। সোডিয়াম টোরোকোলেট, এর পার্সেন্ট একটু বেশি। আর একটা সোডিয়াম গ্লাইকোলেট। ভালো করে নোট ডাউন করো। স্মৃতি এগুলো লেখা ছিল বা নোট ডাউন করা আছে? একটু পড়ে নিও কিন্তু। না স্যার, এই জায়গাটা হয়নি। আচ্ছা, করে নাও। সোডিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। ওকে, রঞ্জক কি কি রয়েছে প্রত্যেকে জানি। বিলিরুবিন, বিলিরুবিন, বিলিভার্ডিন। ব্যাস, জানি আমরা। বিলিরুবিন, বিলিভার্ডিন। আর অ্যাসিড হিসেবে কি বর্তমান? নোট ডাউন করো, লিথোকোলিক অ্যাসিড। নামগুলো একটু আনকমন শোনাবে। লিথোকোলিক অ্যাসিড, আমি অ্যাসিডের লেখার জায়গা নেই। তারপর নোট ডাউন করো কোলিক অ্যাসিড। তারপর নোট ডাউন করবে, এই নাম তোমরা শুনতেও পারো, নাও পারো, লিখে রাখো চিনোডি অক্সিকোলিক অ্যাসিড। চিনোডি অক্সিকোলিক হচ্ছে, এইটা কিন্তু বলতে পারি যে প্রধান উপাদান। এবার অন্যান্যর মধ্যে কি আছে লিখে নাও। অন্যান্যর মধ্যে নাম জাস্ট তিনটে, একটা লেসিথিন, কোলেস্টেরল, হাতের লেখা খারাপ হচ্ছে, তাড়াতাড়ি করছি বলে, কোলেস্টেরল। আর একটা হচ্ছে লিখে রাখো মিউসিন। এছাড়া ফ্যাটি অ্যাসিড বর্তমান, মিউকাস বর্তমান, এগুলো তো আছে। এই গেল পিত্তরসের কম্পোনেন্ট। এবার পিত্তরসের কাজ কি, কে বলবে? পিত্তরসের কাজ বলা যাবে? মানে ফ্যাট জাতীয় যে খাদ্য, পরিপাকে সাহায্য করে। হ্যাঁ, পরিপাক তো অবশ্যই, কিন্তু কার পরিপাক? ফ্যাট জাতীয় খাবারের পরিপাক, ফ্যাটের পাচন, একদম ডাইজেশন অফ ফ্যাট হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। হচ্ছে দেখো, নেক্সট নোট ডাউন করো, এটা কিন্তু এই পিত্তরস কিন্তু রেচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এই পিত্তরসের মাধ্যমে বেশ কিছু পদার্থ রেখিত হয়ে বেরিয়ে যায়, যার মধ্যে মানে মারাত্মক কিছু ধাতু রয়েছে, যে ধাতুগুলো শরীরে ক্যান্সার রোগ সৃষ্টি করে। কে? কপার, তারপরে হচ্ছে মার্কারি বা পারদ, আর হচ্ছে জিঙ্ক। এই তিনটে ধাতু কিন্তু রেখিত হয়, খুব ইম্পর্টেন্ট, মনে রাখার ব্যাপার হচ্ছে। তারপরে লাস্ট একটা পয়েন্ট করবে, বিশোষণ। এই বিশোষণ কি কখন কি হয় ভালো করে শুনবে, যে এই পিত্ত রসের দ্বারা, অ্যাকচুয়ালি পিত্ত রস ঠিক বলবো না, পিত্ত রসের মধ্যে হরমোনের শোষণে সাহায্য করে। হ্যাঁ, রসের ঠিক স্নেহ জাতীয় যে হরমোনগুলো এডিকে, ওগুলো শোষণ। পিত্ত রসের মধ্যে যে পিত্ত লবণ রয়েছে, এই পিত্ত লবণের দ্বারা ভিটামিন, বিভিন্ন খনিজ উপাদান এবং ফ্যাট, এদের বিশোষণ ঘটে। জাস্ট তিনটে নাম লেখো, যে ভিটামিনের মধ্যে লিখে রাখো ADEK, খনিজ আর হচ্ছে ফ্যাট, এদের কিন্তু বিশোষণ ঘটায়। হচ্ছে লেখা হয়েছে না হয়নি? স্যার, হ্যাঁ বলো। এই রেচনটাতে ওটা কি কপার লিখেছেন? কপার, মার্কারি আর জিঙ্ক। হচ্ছে দেখো, এইগুলো হচ্ছে আজকের আমার টপিক। এখনো শেষ নয়, এরপরে আমরা হচ্ছে ছক করে প্রতিটা হরমোন, কোন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়, বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে হরমোন রয়েছে
এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে হরমোনগুলো, যেমন গ্যাস্ট্রিন, এন্টেরোগ্যাস্ট্রিন, সেক্রেটিন, তারপর আর কি ছিল যেন, ড্রুওকাইনিন, তারপরে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এইগুলো কিন্তু আমরা পর আলোচনা করবো, কারণ পরের দিনের টপিক হবে পরিপাকে সাহায্যকারী হরমোন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীর মধ্যে ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক্ত করছে কার দ্বারা করছে আমরা জানি, কিন্তু তার তো একটা ছক থাকা দরকার। এই ছকগুলো কোন স্থানে কার দ্বারা হয় এটা আমরা কিন্তু ভালো করে নোট ডাউন করবো। আজকে বেশিরভাগ পয়েন্ট আলোচনা হয়ে গেল। পরের দিন গ্লুকোজের বিশোষণ, প্রোটিনের বিশোষণ, তারপরে ফ্যাটের বিশোষণ, এগুলো পরপর আলোচনা করবো। ঠিক আছে, লাস্ট টপিক হবে খাদ্যের আত্তীকরণ, দ্যাট ইজ অ্যাসিমিলেশন অফ ফুড। ঠিক আছে, চলো আজকে অনেকটা টপিক এগিয়ে দেওয়া গেছে, এরপর থেকে আমরা আগামীকাল শুরু করবো। আর আগামীকাল জুলজির পরীক্ষা নেব, প্রত্যেকে পরীক্ষা ভালো করে দিও। ঠিক আছে, চলো। স্যার বলছি তাহলে পিত্তরসটা কোথায় উৎপত্তি হয় এটা? কোথায় উৎপত্তি তোমরাই বলো, এটা একদম পুরো এর কমন টাইপের কোশ্চেন, সহজ কোশ্চেন, বলা উচিত। স্যার পিত্তথলিতে। বলো কোথায় উৎপন্ন হয়? যকৃত কে যকৃত উৎপন্ন হয়। যকৃতে উৎপন্ন হয়। এর কাজ যদি বলা হয়, কোশ্চেন দেয়ও যে পিত্তরস সম্পর্কিত নিচের কোন তথ্যটি ভুল, তখন কিন্তু এটা আসে যে এই পিত্তরস প্রচুর পরিমাণ উৎসেচক ধারণ করে। এই পয়েন্টটা এমসিকিউতে কোশ্চেনও দিয়েছি, কারণ তোমরা কম্পোনেন্টে দেখো এখানে কি তেমন কোনো উৎসেচকের ব্যাপার রয়েছে পিত্তরসের মধ্যে? নেই। এই পিত্তরসের কাজ কিন্তু ডিফারেন্ট। পিত্তরস কিন্তু কোনো রকম মানে উৎসেচক ধারণ করে বটে, কিন্তু ওটা উৎসেচকের প্রচুর পরিমাণে থাকে না। ওকে, এবার যকৃৎ কোষ কিন্তু মানে কি করে, পিত্তরস উৎপন্ন করে এবং সেটা সঞ্চিত হয় কোথায়? গল ব্লাডারে। গল ব্লাডারকে বাংলায় কি বলি? পিত্তাশয়। পিত্তথলি। পিত্তথলি বা পিত্তাশয়। ঠিক আছে, এবার এই পিত্তথলি বা কিন্তু স্যার যকৃৎ থেকে তো যে নালীগুলো, ওগুলো গিয়েই তো আপনার পিত্তথলির সাথে যুক্ত হচ্ছে। হ্যাঁ বলছি, কিন্তু উৎপন্ন হচ্ছে কোথায়? প্রশ্নটা করলে তো উৎপন্ন কিন্তু যকৃৎ দ্বারা উৎপাদিত হয়। কথা বুঝতে পারলে? আরো ডিটেলসে বলতে পারি, যকৃতের প্যারেনকাইমা কোষ পিত্তরস উৎপন্ন করে। যদি তুমি পরিমাণ জানতে চাও, রেট অফ প্রোডাকশনের যদি কথা বলা হয়, তাহলে প্রতিদিনে প্রায় 500 থেকে 900 মিলিলিটার পিত্তরস প্রতিদিন উৎপন্ন হয়। ভালো করে শোনো, প্রতিদিন আমরা যদি খাদ্য না খাই, তখন কিন্তু এই পিত্ত লবণগুলো আমাদের শরীরে মানে কি বলবো, অম্লক্ষারীয় ভারসাম্য মানে বিঘ্নিত করে দেয়, যার দরুন আমাদের কিন্তু বমি বা শরীরের বিভিন্ন ত্রুটি আসতে পারে। তাই যখন কোনো কেউ উপবাস করে বা উপোস করে, তখন মানে এই পিত্তরসের কার্যকারিতাটা হ্রাস পায়। তখন বলেন যে পিত্তি পড়ে গেছে, তার মানে পিত্তরস বেশি পরিমাণে জমেছে, যেটা আবার শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, তাহলে এই পিত্তরসের স্থানটা করে উৎপন্ন হচ্ছে যকৃৎ, যাচ্ছে পিত্তাশয় থেকে আবার ক্ষুদ্রান্ত হয়ে ডিওডিনামে প্রবেশ করে। এটা হচ্ছে এর মানে পথটা, মানে পাথওয়ে। তার মাঝখানে এই কাজগুলো করছে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। চলো আজকে তাহলে এতটাই থাক, আগামীকাল প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও।